অডিও ক্লিপটি প্লে করব। এটা একটা অ্যাম্বুলেন্সের ঘটনা এবং এই অ্যাম্বুলেন্সের চালক তিনি নিজে এই ঘটনাটি শেয়ার করেছেন। আশা করছি যে এই ঘটনাটি আপনাদেরকে অনেক আনন্দ দেবে এবং অনেক 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 আনন্দ দেবে সেই প্রত্যাশায় থাকলাম। এবং ঘটনার পরে একটা ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসবো নতুন অতিথিদের নিয়ে, যাদের কাছে চমৎকার ঘটনা রয়েছে। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি 88 FM এন্ড জু। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালোর দলে, তাই আপনাকে আর জিজ্ঞেস করলাম না আপনি কেমন আছেন। আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ভালো আছেন। আমি মেহেদি হাসান শ্রাবণ, পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার। 2016 আগস্ট মাস, দিনটি ছিল শনিবার। আমার পরিচিত একজন বড় ভাই আমাকে ফোন দেয়, শ্রাবণ তুমি কোথায়? আমি বললাম যে ভাইয়া আমি তো কালকে ট্রিপ থেকে ফিরলাম কেবল ঢাকায়। তো বলে যে তুমি কি বাসায় নাকি রাস্তায়? আমি বললাম যে না ভাই আমি বাসায়। বলে রাতে আমার একটা ট্রিপ আছে, যেতে পারবা? আমি বললাম যে কোথায়? বলে ভোলা। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ভাইয়া যেতে পারবো, সমস্যা নেই। বলে ওনারা 21,000 কিংবা 22,000 টাকা ভাড়া দিতে পারে আর বকশিস যা দেয়। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনি পার্টিকে আমার নাম্বারটা দিয়ে দিয়েন, ওরা যেন আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করে। তো আলামিন ভাই বললো যে আচ্ছা ঠিক আছে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, তোমার সাথে ফোনে কন্ট্যাক্ট করবে। তো এই সুযোগে রাসেল ভাই আমি একটু ঘুমায় নিই। ঘুমানোর পরে ফ্রেশ হয়ে ঘুমাইছিলাম। দুপুর 2টা বাজে আমার মোবাইলে একটা ফোন আসে আননোন নাম্বার থেকে। তাই ফোনটা রিসিভ করতে সালাম দিলাম। ওরা বলে যে আপনি কি শ্রাবণ? হ্যাঁ আমি শ্রাবণ। বলে আলামিন আপনার নাম্বারটা দিছে, আপনি গাড়ি নিয়ে সন্ধ্যা 7টার ভিতরে ঢাকা মেডিকেলে চলে আসেন। তো যেহেতু রাসেল ভাই আমার গাড়িটা হচ্ছে মিরপুরের, তো 7টার ভিতরে আমি 5টায় রওনা দিলাম। 6টা 15তে গিয়ে ওইখানে পৌঁছাইলাম। পৌঁছানোর পরে আরেকটা কথা বলে রাখি যে আমরা অ্যাম্বুলেন্সের সচরাচর 2জন ড্রাইভার থাকি। তো আমার সাথে যে ড্রাইভারটা, আমরা আগের দিন বগুড়া ট্রিপে ঘুরে আসি, তো উনি ওই দিন সকালে গ্রামে চলে যায়, ওনার গ্রামের বাড়ি হচ্ছে খুলনা। যাই হোক, তো ওনারা আমাকে, আমি যখন ঢাকা মেডিকেলে তখন ওনারা আমাকে ফোন দিল 7:30টায়। 7:30টায় যখন ফোন দিল বললো যে আপনি কোথায়, গাড়ি নিয়ে গেটের সামনে চলে আসেন। তো আমি গেটের সামনে যথারীতি চলে গেলাম। এর আগে আমি একটা কাজ করছিলাম, সেটা হচ্ছে এটা যে যেহেতু এত লং এর পথ আমি একা যাবো, রাসেল ভাই যেহেতু শহরে থাকেন তাহলে বুঝতে পারবেন যে হসপিটালের সামনে হয়তো অনেক ধরনের বেকার লোকজন পাওয়া যায়। তো আমি একটা পিচ্চিকে পাইছিলাম, ওর বয়সটা মেবি 30 কি 40 ইয়ার হবে। তো ওরে আমি বললাম যে আমার সাথে যাবি? তো বললো যে কোথায়? আমি বললাম যে বলা যেমন ট্রিপে যাবি কিনা? তো বললে যে আচ্ছা ঠিক আছে যাবো, সমস্যা নেই। 7:45টার দিকে ওনারা গাড়ি নিয়ে যেতে বললো, গাড়ি নিয়ে গেলাম। এরপরে ওনাদের ডেড বডি উঠালো, আমরা 8টা 15তে রওনা দিলাম। তো আমার ইচ্ছা ছিল এটাই যে আমি আসলে মাও ঘুরে যাবো, কিন্তু ওনাদের একটা পার্সন গাবতলীতে থাকার কারণে আমার গাবতলী ঘুরে আসতে হয়, অর্থাৎ আমার আরিসা ফেরি দিয়ে যেতে হবে। যাই হোক, তো আমি গাবতলী আসি। গাবতলী আসার পর ওনাদের ওই পার্সনকে গাড়িতে নেই, আর পথে জিজ্ঞেস করছিলাম ওনাদের কাছে যে লোকটা কিভাবে মারা যায়। তো ওনারা বলছিল যে সুইসাইড, আর যিনি বলছিলেন উনি হচ্ছে ওই মেয়ের ভাই। যাই হোক, তো যখন রাত 10টা কিংবা 10টা 10 বাজে তখন আমরা আরিচা ফেরিতে ঠিক 11:15টার দিকে ফেরি থেকে উঠি। ফেরি থেকে উঠা গাড়ি চালাইতেছি, কিন্তু ফেরি থেকে ওঠার পরে আমার কেমন যেন লাগতেছিল। ভাইয়া আমি কি বলবো, 80 ওভার গাড়ি চালাইতেছি, কিন্তু আমার মনে হইতেছে 40 গাড়ি চালালাম। যেহেতু এগুলো কিছু মনে করি না, আমরা সচরাচর এগুলো আমাদের সাথে হয়ে থাকে। যখন রাত 2:45 কিংবা 1:30 বাজে তখন আনুমানিক বাইক আছে 2-3টা দম দিয়ে আমার গাড়িটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আমি মনে করলাম অয়েল শেষ। তারপরে আমার পিচ্ছি কি বললাম যে পিছনে গ্লানে
5 লিটার অয়েল রাখা আছে, তেলটা একটু ভরে দে। তো বললো আচ্ছা ঠিক আছে ভাইয়া। আমি ব্যাক বনেট খুলে দিলাম, ওরা গাড়ির গেট খুলে হয়তো প্রকৃতির ডাকে সারা দিতে নামে গেছিল, কিন্তু ও পিছনে যেতেই আমাকে ডাক দিল, ভাইয়া এদিকে আসেন। আমি গেট খুলে লাফ দিয়ে চলে গেলাম। কিরে কি হয়েছে? চুক একটা শব্দ পাচ্ছেন? রাসেল ভাই আমি ক্লিয়ার কানে শুনতেছি, মেবি কে যেন চুক করে মজা করে কি যেন খাচ্ছে। আমি আর দেরি করলাম না, গ্লানের মুখ খুলে কিছু অয়েল ছিটিয়ে দিলাম। শব্দ থেমে গেল। আমি ওরে গিয়ে বললাম তুই গাড়ির ভিতরে গিয়ে বস। আমি ওকে কিছু বুঝতে দিলাম। তারপরে ও গাড়ির ভিতরে গিয়ে বসে, আমি গাড়িতে অয়েল নেই। 3 বার চেষ্টা করে সেলফ মারার পরেও আমার গাড়ি স্টার্ট হয় না। তো আমি ওনাদেরকে বললাম যে আসলে ধাক্কা দিয়ে স্টার্ট করতে হবে, এছাড়া কিছু করার নেই। কিন্তু ভাইয়া যেহেতু অটো গাড়ি, তো ধাক্কা দিয়ে স্টার্ট করা সম্ভব হয় না। এরপরে যাই হোক অনেক কষ্টে সেলফে আমি স্টার্ট করলাম। সামনে গিয়ে যখন পাম্পে ঢুকলাম তেল নিব, আমি বললাম যে পিছিয়ে বললাম টাঙ্কি ফুল করতে বলো। তো টাঙ্কি ফুল করলো, আর আমি স্টার্টিং এ বসা ছিলাম স্টার্টিং সিটে। আর যখন আমি বিল দিতে নামিয়ে যাবো, কারণ আমি গাড়ির ভিতর থেকে টাকা গুছাইতেছিলাম, বিল দিতে নামিয়ে গেলাম ডাইন সাইডে। নাইমে গাড়ির পিছন দিয়ে যাচ্ছি, দেখছি গাড়ির পিছন থেকে রক্ত পড়তেছে। তো আমি অবাক, আর ভাবলাম যে পোস্টমর্টম করা লাশ, রক্ত পড়তেও পারে, স্বাভাবিক কিছু না। বিল পেমেন্ট করে আসলাম, গাড়ি চালাইতেছি। আর জিজ্ঞেস করলাম যে আপনারা কিভাবে ডেড বডি নিলেন, রক্ত বের হচ্ছে, আসলে বুঝতে পারলাম না। তো আসলে ওনারা যেটা বলে সেটা শুনে আমি একেবারে পুরোটাই অবাক হয়ে গেছিলাম যে আপনি কি বলেন, 4টা পলির ভিতরে ডেড বডি, এর ভিতর থেকে রক্ত বের হবে, এটা সম্ভব না। যাই হোক আমি আর কাউকে কিছু বুঝতে দিলাম না, আমি আমার মতো করে গাড়ি চালাচ্ছি। রাত্র যখন 3টা কিংবা 3:15 বাজে, তখন আমি বরিশাল শহর ক্রস করি। আর এর ভিতরে রাস্তায় গাড়ি যেভাবে চালাইতেছিলাম, আমি 90 ওভারও চালাইছি, কিন্তু আমার মনে হয় না গাড়ি 40-এও চলে। যাই হোক 3:30টায় বরিশাল শহর ক্রস করি। ক্রস করার পরে যখন আমি, যারা বলা গেছেন হয়তো বা তারা চিনতে পারবেন, লাহারাত ফেরিঘাট, ওইখানে রাতে ফেরি চলে না। আজানের ঠিক হয়তো বা মোটামুটি আইডিয়া করতেছি যে 45 মিনিট আগে আমি লাহারাত ফেরিঘাট পৌঁছাই। তো ভাইয়া ওখানে রাতে ফেরি চলে না, দিন ছাড়া। তো ফেরির জন্য ওয়েট করলাম। আমার ওই পিচ্ছিকে জিজ্ঞেস করলাম চা খাবি কিনা, ওনাদেরকে জিজ্ঞেস করলাম চা খাবেন কিনা। তো সবাই মিলে আমরা চা খেলাম। কোনো দোকান খোলা নেই, একটা দোকান খোলা আছে। মেবি উনি একটু বয়স্কার টাইপের লোক, পাঞ্জাবি পরা ছিল, টুপি মাথায় ছিল। বললাম যে কাকা চা হবে? তো আমাদেরকে চা দিন। তো আমাদেরকে 5টা চা দিল। আর আমি চা, আর রাসেল ভাই যেহেতু আমি স্মোক করি, 2 সিগারেট নিয়ে কাকাকে বলে গেলাম কাকা পিসি যা নেয় ওকে দিয়ে দিয়েন। তো এই বলে আমি ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে একটু সাইডে গেছিলাম, যেহেতু আমি সিগারেটটা ধরাইছিলাম, তো এই জন্য একটু সাইডে চলে গেছিলাম। আর ওনারা যে যার মতো খায়া চলে যায়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হলো রাসেল ভাই এটা, যে আমি ভাবতেও পারেনি অ্যাম্বুলেন্স আজকে মনে করেন যে প্রায় 4 থেকে 5 বছর সার্ভিস আমার অ্যাম্বুলেন্সে, এরকম ঘটনা আমি কখনো কোথাও ঘটেনি। আমি যখন কাপটা ফেরত দিতে যাই, ওখানে কোনো দোকানই খুঁজে পাই না, কোনো দোকানই নাই ওখানে। যাই হোক, তো আমি কাপটা গাড়ির ভিতরে নিয়ে চলে গেলাম। আর গাড়ির ভিতরে নিলাম যেন পিসি দেখতে না পারে, তাইলে হয়তো ওর ভিতরে একটা কনফিউজ কাজ করবে যে আসলে কাপটা কেন নিয়ে আসলাম। কিছু বুঝতে দিলাম না। মনে হয় আধা ঘন্টা পরে আমাকে ফেরিতে ওঠার জন্য বললো, আজান দিল, এজন্য ফেরিতে ওঠার জন্য বললো। ফেরিতে উঠে গেলাম। ওঠার পরে ফেরি পার হলাম 9:30 কিংবা 9:15 বাজে। তখন ভোলা সদর আমরা পার হই, যেহেতু আমরা যাচ্ছি চরফ্যাশন। একেবারে 12:30টায় পৌঁছাই ওই বাড়িতে। তো আমি পিচ্ছিকে বললাম যে একটা বালতি নিয়ে গাড়িটার পানি মেয়েরা রক্তগুলো একটু ধুয়ে ফেল। তো যথারীতি ওই কাজ করতেছিল। আর আমার ভিতরে একটা কনফিউজ কাজ করতেছিল যে আসলে বাইপাসে আমার এই ঘটনাটা হয়েছে, এর কারণটা কি। তো কফিন বক্স খুললে আসলে আমরা কখনোই ডেড বডির মুখ দেখি না, এটা আমাদের কাছে পসিবল না। তো আমার ভিতরে এটাই কাজ করতেছিল, এটা আমাকে দেখতেই হবে যে আসলে ওখানে কি হয়েছিল। যখন কফিন বক্স খুলে তখন ওই ডেড বডির
ডান পায়ের নিচের অংশ। ভাইয়া বাঘের নখ দিয়া খামসালে যে রকমের একেবারে মাংস টাংস সব উঠা যায়, ঠিক ওই ধরনের কিছু হয়েছিল। আর 3টা ফিঙ্গার ছিলই না একেবারে টোটাল। তো আমি ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে এটা কি আপনারা ওইখান থেকে দেখে নেন না যে এগুলো ছিল কিনা? ওনারা বলে যে হ্যাঁ সবকিছুই ঠিক ছিল, বাট আমরা তো দেখেই নিছি, আমার আর কিছু বুঝতে বাকি নেই, যে যা কিছু হয়েছে ওই বাইপাসে। যাই হোক, এরপরে যখন এটা দেখার জন্য আমি কখনোই রাসেল ভাই তৈরি ছিলাম না, সেটা হলো এটা যে 30শে মে পারিবারিক আবদ্ধ ভাবে আমি যাকে লাইফ পার্টনার করি তার ফেসটা, এটা দেখে আমি প্রায় 3-4 মিনিট একভাবে তাকিয়েছিলাম যে এটা কি করে সম্ভব, সে এখানে কিভাবে, এটা কেমনে সম্ভব, আমি কি সত্যি দেখতেছি? আমি একভাবে তাকিয়েছিলাম। যাই হোক, একটু পরে ওই ছোট আইসা আমাকে ডাক দিল। ডাক দেওয়ার পরে আমাকে বললো যে ভাইয়া গাড়ি তো পানি মারছি, 4 চাকায় পানি মারছি, প্লাস গাড়ির ভিতরে হয়েছে, তো আপনি কি যাবেন? ও যখন আমাকে ধরলো, আমি আর মনে হয় যে আমি মাথা ঘুরে পড়ে যাবো, এই অবস্থা। তোর বললাম আমার একটু ধর, আমি যেন গাড়ির সিটি গিয়ে বসতো। সিটি গিয়ে কিছুক্ষণ বসলাম, ওয়েট করলাম। ওইখান থেকে আমার ওয়াইফকে ফোন দিলাম, জিজ্ঞেস করলাম যে তুমি কোথায়? বলে আমি বাসায়। তো ওই জিজ্ঞেস করলো হঠাৎ করে এরকমের প্রশ্ন কেন, তুমি আমার কোথাও দেখছো? বললাম যে না, এমনিতেই, আমি পরে বলবো। এগুলো আমি ফোন রেখে দিলাম। তো রাসেল ভাই আমার বাসা যেহেতু বরিশাল, তো আমি বলা থেকে বরিশালে এই রোডে আসতেছিলাম। আসার সময় বললাম যে আমি ঢাকায় যাচ্ছি, হয়তো আজকেও গাড়িতে উঠতে পারি, যদি যেতে পারি তাহলে আজকেও গাড়িতে উঠতে পারি, নয়তো কালকে আমি বাড়িতে আসতেছি। আর যখন আমি আসার সময় লাহারহাট ফেরিঘাট পার হই, তখন ওখানে দিনে বেশ কিছু দোকান খোলা ছিল। ওনাদেরকে আমি যখন জিজ্ঞেস করি যে এখানে একটা চায়ের দোকান ছিল, এই দোকানটা আসলে মেবি কোথায়, রাতের ভিতরে কোথায় উধাও হয়ে গেল, সবাই বলতেছে আপনি কি বলতেছেন, আপনি কি পাগল হয়ে গেছেন, যে এখানে চার দোকান ছিল। রাসেল ভাই কাপটা আমার কাছে এখনো আছে বাসায়, আর ওই কাপটার একটা পিকও আছে আমার কাছে। তো আমি আসলে এতটাই অবাক হয়েছিলাম যে আমরা চা খাইছি, বাট কাপ দিতে গেছি, সেখানে দোকান নেই। আর আমি যাকে দেখলাম সে 30শে মে আমি যাকে বিবাহ করলাম তারই ফেস। আমি আসলে পুরো নার্ভাস হয়ে গেছিলাম অনেকটাই। তারপরে এটাই মাথায় ছিল যে ও তো আর ড্রাইভ করতে পারে না, গাড়ি আমাকেই নিতে হবে। বাসার সামনে যখন আসি, আমাদের বাসার সামনে, তো সেখানে গাড়ি আমি রাখি, রাখা কাপটা বাসায় রেখে যাই, কাপটা আর নেই না। তারপরে চলে যাই ঢাকায়। ওই টাইমেই একটুখানি বসার পরে ঢাকায় চলে যাই। তো ঢাকায় পৌঁছাইতে আমার প্রায় 12টা বাজে। 12টা বাজে আমি গাড়ি বুঝ দিয়ে ওই দিন রাতেই একটার গাড়িতে আমি আবার উঠি। অবশ্য একটার গাড়ি বলতে কাড়া লাইনে আমার আসতে হয়। তো কাড়া লাইনে আমি চলে আসি। আসার পরে কিছুদিন পরে রাসেল ভাই আমি যখন মনে করেন যে আবারও এই কাজে আবার যখন চলে যাই, কিন্তু আমার ভিতরে একটা জিনিসই কাজ করে, সেটা হচ্ছে এটা যে আমি আমার ওয়াইফকে দেখলে রাসেল ভাই আমি ওই স্মৃতিটা কখনোই বুঝতে পারি না। ওই স্মৃতিটা আমার মনে আইসা যায় যে আমি এটা কি দেখলাম, এটা কি হলো, আদৌ এটা কি আমি বাস্তব দেখলাম নাকি হ্যালোসিনেশন, আমি আসলে কিছু বুঝতে পারতেছি না। তো আসলে কে কি রকমের ভাবে আমি এটা জানি না। এরকমের জিনিস যাদের সাথে হয় হয়তো তারাই বিলিভ করতে পারে যে এটা কতটা ভয়ানক বা কতটা মানুষকে তারা কইরা বেড়ায়, তারা ছাড়া এটা আর কেউ বুঝবে না। তো আসলে এখনো আমার ওয়াইফের মুখ দেখলে আমার ওই দিনকার স্মৃতি আজও মনে পড়ে, আজও আমি বলতে পারিনি ওই দিনকার স্মৃতি। আর হয়তোবা যতদিন বাঁচবো কিংবা আমার ওয়াইফ যতদিন আছে ততদিন হয়তোবা আমি এই স্মৃতি কোনোদিন বুঝতে পারবো না। রাসেল ভাই এই স্মৃতি আমাকে আজও তারা করে বেড়ায়। তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে শোনাবেন প্লিজ। আমার কাছে আরো অসংখ্য ছোটখাটো ঘটনা আছে, যদি ভালো লাগে শোনাবেন, আমি আপনার সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। যে অডিও ক্লিপটি চমৎকার একটি অডিও ক্লিপ, এবং তারপর আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি
ক্যানবেরা অস্ট্রেলিয়া থেকে বলছি। আজকে কাজের ব্রেকে আমি আমার ফ্রেন্ডের সাথে অ্যাকচুয়ালি কথা বলছিলাম। সো কথা বলার সময় সে আমার সাথে একটা স্টোরি শেয়ার করেছে। সো অ্যাকচুয়ালি হোয়াট এ কোইন্সিডেন্স, ওই ফ্রেন্ডটা হচ্ছে যে যার সাথে যে আমরা জার্ভিস পেয়ে গেছিলাম সে ওই 4 জনের মধ্যে একজন ছিল মাইকেল। সো মাইকেল আমাকে যেটা বলছিল, মাইকেলের ঘটনাটা হচ্ছিল একটা রোডের উপর বেস করে, মানে সে ওই ইনফ্যাক্ট এই ঘটনাটাও নিউ সাউথ ওয়েলসে। সো আমি জানি না নিউ সাউথ ওয়েলস নিয়ে এত ঘটনা কেন আছে অস্ট্রেলিয়ায়, বিকজ এই স্টেটটা অনেক বড় এবং অস্ট্রেলিয়া ইজ এ মিস্টেরিয়াস কন্টিনেন্ট। কারণ যেখানে এত মানুষ কম, জাস্ট জঙ্গলে, পাহাড়ে, স্ট্রিমস এন্ড সাগরেই ঘেরা, এখানে তো আমি মনে করি প্যারানর্মালের অস্তিত্বটা বেশি থাকবে হয়তো, বিকজ এখানে মানুষজনের টাচ খুবই বেশি। কারণ ধরেন নিউ সাউথ ওয়েলস ধরেন অথবা নর্দার্ন টেরিটরি, এরকম স্টেটে মানে কিছু জায়গা আছে যেখানে আধুনিকতা ধরেন বা মানুষের টাচই পড়ে নাই, এরকম অনেক জায়গা আছে। ইভেন আমিও ট্রাভেল করেছি অনেক জায়গায় এরকম, যেখানে অনেক রিমোট, মানে খুবই নীরব। সো এনিওয়েজ ওই সুবাদে মাইকেল আমাকে একটা ঘটনা বলছিল। মাইকেল একবার ওর আসলে ওর কাজিন থাকতো বেটসম্যান বে নামক একটি জায়গায়, যেটিও নিউ সাউথ ওয়েলস এর একটি শোর অঞ্চল, মানে একটি কোস্টাল অঞ্চল, একটি কোস্টাল স্মল টাউন বেটসম্যান বে। সো বেটসম্যান বে আমি নিজেও গিয়েছি। বেটসম্যান বে রাস্তাটা মানে অনেক 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 ডেয়ারিং ভাই, মানে কি বলবো আপনাকে রাসেল ভাই, আপনি বিলিভ করবেন না, মানে ইটস লাইক টেকনিক্যালি, মানে আপনি যদি বান্দরবন ট্রাভেল করে থাকেন যে এরকম পাহাড় ঘেঁষে রাস্তা, কিন্তু রাস্তাগুলো একটু চড়া বাট ভেরি ডেয়ারিং টার্নিংস, এবং একদিকে পাহাড়, উঁচু পাহাড় উঠে গেছে হাজার হাজার ফিট উপরে, আর নিচে হচ্ছে আপনার প্যাসিফিক ওশান। সো খুবই চ্যালেঞ্জিং একটা ট্র্যাক। সো মাইকেল যেটা বলছিল যে সে ওর কাজিনের সাথে একবার উইকেন্ড কাটাতে বেটসম্যান বে যায়। সো যথারীতি সে উইকেন্ড কাটিয়ে সানডে অ্যারাউন্ড 9:30-10 সে ডিনার করে ওর কাজিনের কাছ থেকে বিদায় নিয়ে সে আর তার আরেকটা ফ্রেন্ড ওরা ক্যানবেরার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। সো আমি আপনাকে বলে রাখি রাসেল ভাই, ক্যানবেরা থেকে বেটসম্যান বে যেতে লাগে গোটা 2.5 ঘন্টার মতো। সো ইটস নট অ্যাকচুয়ালি দ্যাট ফার, বিকজ খুবই কম ট্রাফিক থাকে ওই রোডে এবং রোডটা খুবই ফ্রি থাকে, বাট অনেক ডেয়ারিং টু ড্রাইভ, অনেক চ্যালেঞ্জিং। সো মাইকেল অ্যাকচুয়ালি আসছিল, সে পাহাড়ের ভিতর দিয়ে এই পাসগুলা যাচ্ছে, স্নেক পাস বলে ওইটাকে, ওইটা টার্নিং গুলা যাচ্ছে, সে চালাচ্ছে অন দ্য স্পিড লিমিট। সো অল দ্য সাডেন সে যেটা খেয়াল করলো যে ওর সামনে, গাড়ির সামনে জঙ্গলের ভিতর থেকে দুটো অনেক বড় সাইজের ক্যাঙ্গারু ওর গাড়ির সামনে এসে পড়লো। সো সে কি করলো, বিকজ দ্য রোড ওয়াজ ফ্রি, সে ক্যাঙ্গারু গুলোকে কাটিয়ে সে রং সাইডে দিয়ে গেল, গিয়ে ক্যাঙ্গারু গুলোকে পাস করে সে আবার তার লেনে চলে আসলো। এন্ড দেন ওনারা, বিকজ ক্যাঙ্গারু গাড়ির সামনে পড়া এবং ক্যাঙ্গারু মারা অস্ট্রেলিয়াতে খুবই রেগুলার একটা প্র্যাকটিস, খুবই স্বাভাবিক, বিকজ এত রিমোট আর ওয়াইল্ড লাইফ অস্ট্রেলিয়াতে যে হাইওয়েতে এরকম পড়তেই পারে। আমরা যে সময় সিডনি মেলবোর্ন চালিয়ে যাই, অনেক শখানিক ক্যাঙ্গারু আমরা আমাদের ট্রাভেলে দেখি যে রাস্তায় মরে পড়ে আছে। সো এটা একটা রেগুলার প্র্যাকটিস। সো অ্যাকর্ডিং টু দ্যাট মাইকেল এটা আসলে পাত্তা দেনি, সে গাড়ি চালাচ্ছিল। সো অ্যারাউন্ড 10-15 মিনিটস লেটার ছাড়া আরবার যেটা খেয়াল করলো, এইবার সেম সাইজের দুটো ক্যাঙ্গারু একটা ওদের সামনে এসে পড়লো, সে এগেইন ওটাকে ক্রস করলো এবং ক্রস করার উইদিন 10 সেকেন্ড আরেকটা সামনে এসে পড়লো। পড়ার পরে যেটা হলো যে গাড়ির সামনে একদম, মানে ওর যেটা গ্রিল আছে, রেডিয়েটারের যে গ্রিলটা আছে, ওখানে বাড়ি খেলো ক্যাঙ্গারুটা, এবং খাওয়ার পরে গাড়িটা খুব বড় একটা স্ট্রোক মারলো কি গাড়িটা একটা থ্যাকান মেরে গাড়িটা স্টার্ট অফ হয়ে গেল। সো দিস টাইম মাইকেল খুবই ফ্রিকড আউট হয়ে গেল, বিকজ ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 11:30 ইন দ্য নাইট। ওরা একটা রিমোট নিউ সাউথ ওয়েলস এর একটা রিমোট হাইওয়ের উপরে আছে, যেখানে মানে বলতে গেলে হাফ এন আওয়ার 40 মিনিটসও কোনো অনকামিং বা অনগোয়িং ট্রাফিক থাকে না, মানে একদম নীরব একটা জায়গার মধ্যে ওর ফ্রেন্ড স্টাক। সো ফার্স্ট থিং ওরা যেটা করলো যে গাড়িটা বাড়ি খাওয়ার পরে সে কোন রকম গাড়িটাকে সাইড করলো রোড থেকে, এবং ইমার্জেন্সি লাইটস গুলো জ্বালিয়ে ওরা ভিতরেই আসলে ডিসাইড করছিল যে বাইরে গিয়ে দেখবে কিনা না। ওকে ফাইন, পরে লাইক হাফ এন আওয়ার পরে ওরা ডিসাইড
করলো যে না আমরা একটা কাজ করি যে আমরা বাইরে বের না হই, গাড়িটা আমরা লক করে ভিতরে থেকে আমরা ইমার্জেন্সি সার্ভিসে ফোন করি। সো আসলে অস্ট্রেলিয়ার এইকে যদি আপনার পরিচিত কেউ থাকে রাসেল ভাই অস্ট্রেলিয়া, আপনি জিজ্ঞেস করলে জানতে পারবেন যে অনেক সময় অস্ট্রেলিয়ার কোস্টাল বা রিমোট আপনি এরিয়াতে গেলে ফোনের নেটওয়ার্কটা পর্যন্ত থাকে না। সো অ্যাকচুয়ালি ওদের নেটওয়ার্ক সেম জিনিসটা ওদের সাথেও হচ্ছিল, যে নেটওয়ার্ক আসছিল যাচ্ছিল, ওরা আসলে নেট পাচ্ছিল না। সো ওরা গাড়িতে আসলে বসা। সো লাকিলি আফটার 15-20 মিনিটস ওদের নেটটা ফোনে অ্যাপিয়ার করলো, এন্ড দেন দে স্ট্রেট ওয়ে কল্ড ইমার্জেন্সি সাপোর্ট, যেটা রোড হাইওয়ে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিম, যেটা ওটাকে ফোন করলো। এন্ড দেন ফোন করার পরে ওদের লোকেশন অটোমেটিক লোকেট করতে পারছে ইমার্জেন্সি টিম, এন্ড ওরা বললো যে ইট উইল টেক এ গুড 2 to 3 hours সো টু রিচ, বিকজ মানে ইমার্জেন্সি টিমের যেটা আপনার সেন্ট্রাল যেটা ওই এরিয়াতে, ওইটা আপনার ওই ব্যাক টু লাইক ক্যানবেরা থেকে ইমার্জেন্সি টিম যেতে হবে, গিয়ে আপনার ওদেরকে রিসিভ করে নিয়ে আসতে হবে। সো ওরা বললো ফাইন, ওকে উই উইল ওয়েট ইন দ্য কার। এন্ড বাই দ্য টাইম সব ওরা কনভারসেশন কনফার্ম করে আপনার করছিল, ওয়েট করছিল। ইট ওয়াজ লাইক অ্যারাউন্ড 12:30। সো ওরা গাড়িতে আসলে বসে আছে রীতিমতো, এন্ড লাইট অফ করে দিয়ে ওরা জাস্ট চুপচাপ বসে আছে। এন্ড দে আর লাইক মাইকেল লিট আপ এ সিগারেট এন্ড হি ওয়াজ টকিং টু হিজ ফ্রেন্ড। অল দ্য সাডেন সে যেটা দেখলো যে ভাইয়া মানে রাসেল ভাই ও দেখার জন্য আসলে তৈরি ছিল না। ওর ফ্রেন্ড ওকে ট্যাপ করে ওর রাইটে দেখতে বললো, মাইকেল দেখো ওটা কি। সো ও যখন রাইটে তাকালো, মাইকেল যেটা আমাকে বলছিল, সে দেখলো যে 5 থেকে 7টা ক্যাঙ্গারু, ইচ অফ দেম ওয়ার লাইক গ্লোয়িং রেড, মানে সবগুলা গ্লো করছে রেড কালারে, এবং ওরা ওই সাইড থেকে দৌড়িয়ে ওদের গাড়ি ক্রস করে জঙ্গলের এই সাইড দিয়ে ঢুকছে। এবং ক্যাঙ্গারু গুলা, মাইকেল এইটা দেখে মানে ও বলল যে দিস ওয়াজ লাইক দ্য ওয়ার্স্ট নাইটমেয়ার আই হ্যাভ এভার ফেসড। মানে আমি বিলিভ করছিলাম না, আই থট আই ওয়াজ হ্যালুসিনেটিং, বাট আমার ফ্রেন্ড আমাকে যখন ট্যাপ দিয়ে রেখেছে আমরা দুইজনই আসলে একসাথে দেখছি। এন্ড দেন লাইক 10 মিনিটস ওই ক্যাঙ্গারু গুলা পাস করার পর নাথিং হ্যাপেন্স। আফটার অ্যানাদার 10-15 মিনিটস আবার এই সাইড থেকে 7-8টা ক্যাঙ্গারু উইথ সেম কালার, উইথ বার্নিং রেড আইস এবং সেম লাইক গ্লোয়িং রেড বডি, ক্যাঙ্গারু গুলা আপনার হুফিং করে এই রোড ক্রস করে ওই জঙ্গলে যাচ্ছে। মানে ওরা এই সিরিজটা যেতে দেখছে, আসতে দেখছে, বাট ওদেরকে কোনো ক্ষতি করছে না। বাট ওরা দেখছে যে রাতে আসলে নেচার কতটুকু সুপার ন্যাচারাল হয়ে যেতে পারে যদি তুমি একা পড়ে যাও, এবং তুমি কোথায় এমন কোন রিমোট, যেমন নিউ সাউথ ওয়েলসের এই জায়গাটা আপনার মাউন্টেন ঘেঁষা একটা জায়গা, যেখানে মানে জঙ্গল ভিতর দিয়ে হাইওয়ে, তুমি একা পড়ে গেছো। এন্ড মাইকেল সেড লাইক তুমি যদি কখনো এরকম জায়গায় একা পড়ে যাও, ইউ আর মাস্ট টু ফেস সামথিং সুপার ন্যাচারাল উইচ ইজ অ্যাকচুয়ালি হাইডিং ইনসাইড নেচার। সো ওরা যে এরকম মানে প্যারানর্মাল জিনিসপত্র আপনার ফেস করবে ওরা রেডি ছিল না। সো এই সিরিজটা যেতে আসতে থাকলো, এন্ড দেন দে আর ওয়েটিং। ওরা আসলে বুঝে গেছে যে সামথিং ফিশি এন্ড ভেরি রং ইজ গোয়িং অন। এরপরে ওরা যেটা দেখলো যে আপনার জঙ্গলের ভিতরে ওরা দেখলো যে গ্লোয়িং লাইট, মানে এখন মানে ওদের গাড়ির অপোজিটে সাইডে জঙ্গলের পোর্শনটা, ওখানে ওরা দেখলো যে লাইট গ্লো করছে একদম রেড, মানে প্রপার রেড হয়ে একটা লাইট আপনার সারফেসিং, ইটস লাইক গ্লোয়িং লাইক, এবং লাইটটা ওদের দিকে গ্লো করতে করতে আসছে। ওকে, ওরা দেখতেই থাকলো এন্ড লাইক দে আর ওয়ান্ডারিং লাইক আমাদের সাথে হচ্ছেটা কি, এরকম হচ্ছেটা কি। সো সে দেখতে দেখতে সে যেটা দেখলো যে এখন ঝাঁকে ঝাঁকে মানে লাইক অ্যারাউন্ড 15-20 ক্যাঙ্গারু, সবগুলা গ্লোয়িং ইন রেড কালার, সবগুলা মাউন্টেনের ওই ফরেস্ট থেকে বের হয়ে এসে হাইওয়ের ওখানে ওদের গাড়ির ঠিক অপোজিট বরাবর দাঁড়িয়ে, মানে এক দৃষ্টিতে ওরা ক্যাঙ্গারুগুলা উপরের দিকে তাকিয়ে আছে এবং লাইক ক্যাঙ্গারুগুলা মানে কোনো নডিং না, কোনো মুভমেন্ট, জাস্ট আকাশের দিকে ক্যাঙ্গারুগুলো তাকিয়ে আছে ফর সাম রিজন। এন্ড দেন লাইক ওরা এরকম মানে 10-15 মিনিট কোনো মুভমেন্ট নেই, এবং ও আর ওর ফ্রেন্ড আসলে স্ক্রিম করতে যাচ্ছে ভয়, মানে ওরা শিভারিং করছে, বাট দুইজনের মুখে চাপা মেরে ধরে আছে বিকজ দে ডোন্ট ওয়ান্ট টু মেক এনি নয়েজ। সো এন্ড দেন at one point like
10-15 মিনিট এরকম ক্যাঙ্গারু গুলা দাঁড়িয়ে আছে, কোনো কথা নাই। বিকজ এগুলা রাসেল ভাই ক্যাঙ্গারু এরকম গ্লো কেন করবে? দেয়ার সামথিং প্যারানর্মাল গোয়িং ইন ইট। এগুলা জিনও হতে পারে যেগুলো ক্যাঙ্গারুর ফর্ম নিয়েছে, লাইক বিকজ আমরা জিনের জায়গা, আমরা দুনিয়াতে এত বেশি মানে আমরা কি বলবো, আমরা ইনহ্যাবিট করেছি, আমরা অকুপাই করছি, ওদেরও তো থাকার জায়গা থাকতে হবে। সো আই বিলিভ এটা জিনেরই কোনো ডিসপ্লে, বিকজ অস্ট্রেলিয়া ইজ এ ভাস্ট কন্টিনেন্ট, আর এত খালি জায়গা পড়ে আছে, হয়তোবা ওরা এখানেই বাসা বাড়ি নিয়ে রেখে ফেলেছে, লাইক ওরা এখানেই ওদের বাসস্থান করে ফেলেছে জঙ্গলে। এবং ইন দিস এক্সপিরিয়েন্স অফ মাইকেল, এই ক্যাঙ্গারু গুলো আই এম শিওর ইট ওয়াজ জিন। ওরা কমিউনিকেট করছে, ওরা এক সাইড থেকে আরেক সাইডে যাচ্ছে, প্রবলি দে আর ডুইং দেয়ার বিজনেস। বাট মাইকেল মানে কি বলবো, হি সেড লাইক আমি ভেরি স্পেশাল, যে আমি এরকম একটা এনভায়রনমেন্টে রাতে আমরা দুইটা ফ্রেন্ড একা অ্যাবান্ডেন্ট একটা জায়গায় পড়ে গিয়েছি এবং আমরা উই এক্সপিরিয়েন্স দ্য শক অফ আওয়ার লাইফ টাইম। লাইক এরকম নেচারের মধ্যে সুপার নেচার যে এরকম মানে মিক্স আপ হয়ে থাকতে পারে আমরা দেখে আশ্চর্য হয়ে গিয়েছি। তো এনিওয়ে 10-15 মিনিট এরকম থাকতেন, ক্যাঙ্গারু গুলো এক দৃষ্টিতে উপরে তাকিয়ে আছে। ঠিক তখন মানে একটা গাড়ির রে মাইকেলদের গাড়ির পিছন থেকে পড়লো, মানে দেয়ার ইজ সামবডি এলস কামিং ফ্রম দ্য ব্যাক। তখন যেটা মাইকেল খেয়াল করলো যে ক্যাঙ্গারু গুলা নিমিশে ওই দিক থেকে মানে মুভমেন্টের থ্রুতে না রাসেল ভাই, মানে কি বলবো, মুভমেন্টের থ্রুতে না, জাস্ট লিটারেলি রিভার্স তো না, জায়গার মধ্যে ঘুরে গেল ওরা 360 ঘুরেই, আর আবার হুটিং করে করে ওই গ্লোয়িং অবস্থায় লাইক ওই জঙ্গলের ভিতরে। যেতে 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 মানে ওরা দেখলো যে ইট ইজ দে আর গ্লোয়িং এন্ড দে আর হুটিং অ্যাওয়ে। যাওয়ার সময় যেতে 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 এক সময় পরে সবকিছু ইনভিজিবল। তখন মাইকেল বলল, না লেটস নট টেক এনি চান্স, আমি ওই গাড়িটাকে দেখি থামাইতে পারি নাকি, উইল হিচ হাইক। সো মাইকেল দাঁড়িয়ে, ওরা দুইটা ফ্রেন্ড নেমেই গাড়ির মানে সাথে সাথে ওই গাড়ি আসতে আসতে ওরা একটু রোডের সাইডে গিয়ে খুব বেশি মানে অ্যাগনাইজিং ভাবে সিগন্যাল দিল যে গাড়িটাকে থামানোর জন্য। এবং থ্যাঙ্কফুলি ওই ড্রাইভারটা অনেক ভালো ছিল। এন্ড অ্যাপারেন্টলি মাইকেল যেটা বলছিল যে একটা ওল্ড লেডি এন্ড হার হাজবেন্ড দে ওয়ার অলসো ড্রাইভিং ব্যাক টু ক্যানবেরা। সো মাইকেল যেটা বললো যে ওনাদের অ্যাসিস্ট্যান্স নিল এবং ওনারা হেল্প আউট করলো। মাইকেল যেটা আমাকে বললো যে সে পরে আপনার যেটা করলো যে ওই অ্যাসিস্ট্যান্স টিমকে রোড এন্ড অ্যাসিস্ট্যান্স টিমকে বললো যে আমাদের গাড়ি আমরা এরিয়া রেখে গিয়েছি, জাস্ট পিক দ্য কার আপ এবং ক্যানবেরা করে ওইটা আমি ওইখান থেকে কালেক্ট করে নিবো। আর ওরা মাইকেল ইন দ্য মিন টাইম ওই কাপলের সাথে হি টুক এ লিফট টু ক্যানবেরা। সো এটাই রাসেল ভাই ছিল আজকের কালেক্ট করা ঘটনা। আমি যদি আর কোনো কিছু পাই আই উইল ডেফিনেটলি লেট ইউ নো। ভালো থাকবেন রাসেল ভাই, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার লিসেনার্স, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিতে প্রতিদিনের মতো চলে আসি আপনাদেরকে ভূতের শোনার জন্য, ভূতের কিছু কাহিনী আপনাদেরকে গল্প শোনার জন্য। আজকের এপিসোডটিও কিন্তু এর ব্যতিক্রম কিছুই হবে না। আজকের এপিসোডটিতে আপনাদেরকে আমরা কয়েকটি গল্প শোনাতে যাচ্ছি, তাই আপনারা যারা যারা এখন পর্যন্ত আমাদের ভিডিওটি অন করেছেন, আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত শোনার চেষ্টা করবেন। শুরু করছি আমাদের প্রথম গল্প। কলকাতার একটি পুরনো বাড়ি, যার বয়স প্রায় 200 বছরেরও বেশি দিন হবে। বাড়ির মালিক সুধীর বাবু, তিনি বরাবরই একা থাকতে পছন্দ করতেন। তার সঙ্গ ছিল একটিমাত্র কাঠের পুতুল। তিনি সবসময় সেই কাঠের পুতুলটির সঙ্গে খেলা করতেন, কথা বলতেন এবং তিনি যেখানেই যেতেন না কেন সেই কাঠের পুতুলটিকে সাথে করে নিয়ে যেতেন। পুতুলটি দেখতে খুবই অদ্ভুত রকমের, মানে বর্তমান সময়ে যে পুতুলগুলো আছে তার থেকে অনেকটাই ভিন্ন রকমের একটি পুতুলটির বর্ণনা এভাবে দেওয়া হয়েছে যে পুতুলটির চোখ দুটো কাচের আর ঠোঁটে একটি হাসি লেগেই থাকতো। আপনারা চিন্তা করতে পারেন যে একটা মানুষের বানানো পুতুল সবসময় হাসি মুখে থাকতে পারে। তারপর সুধীর বাবু আবার সেই পুতুলটির একটি নামও দিয়েছিলেন। তিনি পুতুলটিকে মায়া বলে ডাকতেন। একদিনের ঘটনা, সুধীরবাবু হঠাৎ ঘুম থেকে উঠে দেখেন তার বিছানার পাশে মায়া নামের যে পুতুলটি ছিল সেই পুতুলটি দাঁড়িয়ে ছিল। তিনি একটু অবাক
হলেও ভেবেছিলেন হয়তো তার কোনো ভুল হচ্ছে। পরবর্তী সময় তিনি আসলে বুঝতে পারলেন না এবং তার কথাটি কোনোভাবে ভুলিয়ে গেলেন। পরের দিন সকালে তিনি দেখেন পুতুলটি আবারও তার আগের জায়গায় ফিরে গেছে এবং সেটা দাঁড়িয়ে আছে। তারপর থেকেই প্রায় এমন ঘটনা ঘটতে লাগলো। মাঝরাতে পুতুলটি তার জায়গা থেকে সরে যায়, কখনো কখনো তাকে হাসতে বা ফিসফিস করে কথা বলতে শোনা যায়। সুধীরবাবু বিষয়টাকে নিয়ে খুব বেশি চিন্তিত হতে লাগলেন, কারণ তিনি এটা ভালো করেই জানেন যে এটা একটা কাঠের পুতুল, আর কাঠের পুতুল কখনো তার মানে জায়গা পরিবর্তন করতে পারে না বা তার ভিতর থেকে কোনো শব্দ আসারও সম্ভাবনা একদমই নেই বলতে চলায়। কিন্তু আসলে এই রকম একটা ঘটনার পর সুধীরবাবু সত্যি সত্যি সেই পুতুলটিকে অনেক ভয় পেতে লাগলেন। একদিন সুধীরবাবু সাহস করে পুতুলটিকে জিজ্ঞাসা করলেন, কে তুমি? যদিও সেটা পাগলামি ছিল, তিনি বরাবর আগে যেই কথাগুলো বলতেন, কিন্তু এবার আসলে তার মুখ থেকে এমন একটি কথা আসলো যেটা পুতুলটির সঙ্গে মানে বাস্তব রিলেটেড কথা, যে পুতুলটিকে সে জিজ্ঞাসা করলো যে আসলে কে তুমি। পুতুলটি কোনো উত্তর দিল না। বরাবরই যেরকম সুধীরবাবু একাই কথা বলতো, পুতুলটি কোনো কথা বলতো না, ঠিক এবারটাও ঠিক তেমনটিই হলো। মানে আবার সুধীরবাবু জিজ্ঞাসা করলো যে কে তুমি? তখন পুতুলটির ঠোঁটের কোণের যে হাসিটা ছিল সেই হাসিটা আরও বড় হয়ে গেল। সুধীরবাবু এবার খুব বেশি ভয় পেয়ে ঘর ছেড়ে বেরিয়ে যেতেই পুতুলটি বলে উঠল, যে তুমি সেই আমি, তোমাকেই খুঁজছি। এমন একটা কথা শুনে আসলে সুধীরবাবুর যেন চোখ উল্টে গেল, এরকম একটা অবস্থা। কারণ যেই পুতুলটাকে তিনি এতদিন থেকে তার কাছে রেখেছেন, মানে এবং তিনি জানেন যে এটা একটা কাঠের পুতুল, যার মধ্যে কোনো মানে শব্দ নেই বা যে কোনো রকম সব কিছু থেকে আলাদা, বা মানে যেই পুতুলটা আসলে তার হাতে বানানো, সেই পুতুলটা আসলে কথা বলবে তিনি মানে কোনোভাবেই বুঝতে পারতেছেন না। পরবর্তী সময়ে তিনি আর পিছন দিকে না ফিরে একদম চলে গেলেন এবং যখন দরজার কাছে গেলেন এবং সেই সময়টায় তিনি আসলে কোনোখানে একটা হোঁচট খেয়ে পড়ে গেলেন এবং সেখানে মৃত্যু হয়। তো তারপর থেকে আর কি ওই যে পুতুলটা ছিল সেই পুতুলটাকে কোনোভাবেই খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকে আসলে আসল কাহিনী শুরু হয়, কারণ সবাই এইটা ভাবতে শুরু করে যে যেই পুতুলটা ছিল সেই পুতুলটাই তার জীবন নিয়েছে এবং সেই পুতুলটা আসলে এখন ফেরারি হয়ে গেছে। আর যে সুধীরবাবুর আত্মাটা ছিল সেই আত্মাটা এখন পুতুলটির কাছে চলে গেছে। এবার মানে এরকম একটা কাহিনী সেইখানকার প্রচলিত ছিল। তো যখন এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়ায়, তখন আমাদের গল্পের যিনি নায়ক তিনি আর কি এই বাড়ির আসল ঘটনা উদ্ঘাটন করার জন্য চেষ্টা করে, যে আসলে মূলত এই বাড়িটার মধ্যে কি হয়েছিল বা সেদিন রাতের কি ঘটনা। যেহেতু এটা প্রায় মানে 200 বছর আগের একটা ঘটনা, সেহেতু এখানে কোনো প্রমাণ ছিল না বা এখানে কোনো কিছু তেমন কিছুই এখানে ছিল না। তারপরেও সুধীরবাবুর যে যারা আত্মীয় স্বজন ছিল তারা বিষয়টাকে এভাবেই বর্ণনা দেয় যে সুধীরবাবু সেই পুতুলটিকে অনেক বেশি ভালোবাসতেন এবং তিনি সব সময় চাইতেন একা থাকতে, আর তার এমন একজন সঙ্গী হবে যে কিনা প্রতিনিয়ত তার কথাগুলোই শুধু শুনবে, কোনোদিন কোনো কথা বলবে না। তো এরকম একটা ইন্টেনশনের মধ্যে আসলে সুধীরবাবু ভুগছিলেন অনেক দিন থেকে, এবং পরবর্তী সময় যখন তার এই ইন্টেনশনটা অনেক বেশি পরিমাণে হয়ে গেল, তখনই আর কি তার সঙ্গে এরকম একটা কিছু হয়, এমনটি জানিয়েছেন তার পরিবারের লোকজন। তো দর্শক, আসলে আমরা প্রতিনিয়ত যেটা দেখি, যে আমরা যেটা মনে মনে ভাবি বা আমরা যেটাকে নিয়ে অনেক বেশি চিন্তা করি, সেই জিনিসটাই কিন্তু আমাদের স্বপ্নের মধ্যে আসে, বা সেই জিনিসটাই কিন্তু আমরা মানে সাহসিকতাভাবে বা
সরাসরিভাবে সামনে দেখতে পাই। ঠিক এমনই কাহিনী হয়েছিল আমাদের এই গল্পের মধ্যে। আমার কাছে কিন্তু গল্পটি অনেক বেশি ভালো লেগেছে, এই জন্যই কিন্তু আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করলাম। আপনাদের কাছে কেমন লাগলো সেই ভিডিওটি কিন্তু অবশ্যই জানাতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে। তো দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও গল্প নিয়ে হাজির হব আপনাদের সামনে নতুন এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি এখন চলে যাব একটা ঘটনায়, যেটি আমাদের সঙ্গে শেয়ার করবেন আমাদের আরো একজন নতুন অতিথি। আপনার নামটা প্লিজ একটু বলবেন এবং তারপরে আমরা ঘটনা যাব। আমার নাম আবু জাফর মোহাম্মদ সালেহ। আমি এসেছি সাধারণ বীমা কর্পোরেশন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান উপব্যবস্থাপক হিসেবে আছি। আচ্ছা, আপনি বলছিলেন একটা ঘটনা, সেটা হচ্ছে যে আপনি নিজে কিছু প্র্যাকটিস করেন, কিছু জিনিসপত্র, সেই প্র্যাকটিসের ব্যাপারে আমাদের একটু বলেন, কি করেন আপনি? না, আমি মূলত এনথুসিয়াস্ট, প্যারানরমাল এনথুসিয়াস্ট। এটা আমি মানে নেশা, আমার একটা প্যাশন। আচ্ছা, দীর্ঘদিন যাবত এটা আমি এই প্যাশনে থাকি। যদিও একজন এক্সপার্ট হওয়া খুব বাংলাদেশের মতো জায়গায় খুব বড় একটা ব্যাপার, এটা ওইভাবে পারা যায় না। এবং আপনি ইনভোকেশনের সাথে জড়িত কোনোভাবে না, আপনি বলছিলেন আমাকে? হ্যাঁ, কিছু চর্চা আমি স্টপ করে দিছি, যদিও এখনো করি। হ্যাঁ, এটা আমি ইন্টারনেট থেকে কিছু সাইট আছে ওখান থেকে নিয়ে, এবং জি, তারপরে অন্যের সাজেশনের মাধ্যমে, যারা এটা এক্সপার্ট কিছু, তার মাধ্যমে করার চেষ্টা করেছিলাম আর কি। আচ্ছা, আপনি যে এই জিনিসগুলো করেন, এটাতে আপনার কোনো সমস্যা হয় না? হ্যাঁ, সমস্যা তো হয়। যে সমস্যার কারণে আজকে যে স্টোরিটা, সমস্যার কারণে হয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, পুরো পৃথিবীতেই যারা প্যারানরমাল নিয়ে রিসার্চ করে, তাদের এই ঝুঁকিটা নিয়েই করতে হবে যে সমস্ত জীবন আপনাকে এটা রিস্কের মধ্যে থাকতে হবে, না হলে আপনি করতে পারবেন না। হয় আপনাকে জীবন দিতে হবে, না হলে এক্সপার্ট হওয়া যাবে না। আর যদি না হতে চান, তাহলে দরকার নেই এই কথা আসে। তাহলে আপনার ঘটনাটা আমরা শুনি। হ্যাঁ, সেটা হচ্ছে কি, মূলত আমি অতি প্রাকৃতিক ব্যাপারে কখনোই বিশ্বাস করতাম না আর কি। এই যে যুক্তির পৃথিবীতেই থাকতাম। কিন্তু দীর্ঘদিন যাবৎ কিছু কিছু ঘটনায় এই ব্যাপারে আমাকে অন্য মানে বিশ্বাসে এনেছে। সেটা হচ্ছে অনেক মানুষের ঘটনা বা এই জাতীয়, বা যেটা আমি বলতে চাচ্ছি, নিজের জীবনে যে প্র্যাকটিস মানে ব্যাপারগুলি ঘটেছে, যে ইনভোকেশন করার ইন্টারনেট থেকে বা অন্যান্য সাইট থেকে করে, সাজেশনের মাধ্যমে ইনভোকেশন করার কিছুদিন পরে আমার বাসায়, মিরপুরের বাসায়, যেহেতু আমার বাসায় কিছু কিছু ঘটনা ঘটতে থাকে। আচ্ছা, যেগুলো বড় মাপের না হলেও কিছু মানে চোখ মানে যুক্তি দিয়ে আপনি এটা ব্যাখ্যা প্রদান করতে পারবেন। যেরকম প্রথমে আমি এক রুমে, আমার যে রুমটা ঘুমাই, সেই রুমে থেকে আমার ভাইয়ের রুমে একদিন ঘুমালাম, যে এসি ছেড়ে ঘুমালাম। কিন্তু সকালবেলা উঠে দেখি আমি আমার রুমে। এটা হয়তো অনেকে অন্যভাবে ব্যাখ্যা করতে পারে, যে ঘুমের ঘুরে হাঁটা, সবনবলিজম বা অন্য বোবা ধরা, বিভিন্ন রকমের ব্যাখ্যা দিতে পারেন। কিন্তু আমার মনে হয় আমি এটা করি নাই। আচ্ছা, এটা জাস্ট এটা গেল। এবং ইনভোকেশন করার কিছুদিন পরে আমার ভাইয়ের সাথে কিছু ঘটনা ঘটতে থাকে। যেরকম আমার মা বছরখানিক যেমন মারা যায়, কিন্তু হঠাৎ ও ঘুমায়ও নাই, এই অবস্থায় আমার মায়ের ডাকতে থাকে যে তুই কি ঘুমায় গেছিস, কি করছিস। এই 2 দিন এরকম হতে থাকে। আচ্ছা, এবং কিছু কিছু সময় আমি আমার রুমে আলো দেখতে পাই মাঝে মাঝে। এই আলোগুলি একটু অদ্ভুত, অনেকে হয়তো অন্যভাবে বলতে পারে যে বাসার চারপাশে অন্য জায়গা থেকে আসতে পারে। আলোগুলি একটু অদ্ভুত, মানে একটু নাচানাচি করে বা বিভিন্ন কালারের আলো হয়, যেগুলো আমি আবার জানালা দিয়ে দেখলে এটা চলে যায়। এটা কয়েকদিন আমি দেখতাম। আচ্ছা, কিন্তু যে ঘটনাটা আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আদৌ ব্যাখ্যা আমি পাবো কিনা, সেটা হচ্ছে এই অক্টোবর মাসের 26 তারিখ আমি অনলাইনে, এটা ইনভোকেশন পরের ঘটনাই বলতেছি, অনলাইনে একটা মুখোশ কেনা, যেটা মাস্ক কেনার জন্য, অনলাইনের প্রতিষ্ঠানের নাম বললাম না, মাস্ক কেনার জন্য এটা অর্ডার দিই আমি বৃহস্পতিবার অফিস থেকে এসে। এটা হ্যালোইনের জন্য সম্ভবত। হ্যালোইনের জন্য, হ্যাঁ, আপনি ঠিকই বলছেন রাসেল ভাই, এটা হ্যালোইনের জন্য এটা অর্ডার দেই। এবং এটা বাসায় কিন্তু কেউ জানে না অর্ডারটা দেই। কিন্তু অর্ডারটা যখন দেই, তখন 26 তারিখ তো বৃহস্পতিবার ছিল,
আমি ওটার জন্য অপেক্ষা করতে থাকছিলাম, এবং শনিবারে তো গেলই, এটা শুক্রবার, বৃহস্পতিবারের পর শুক্রবারে তো গেলই। শনিবারে আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ডেস্কের উপর, কম্পিউটার যে ডেস্কটা ওইটার উপর একটা মাস্ক রাখা, এবং মাস্কটা যেটা আমি অর্ডার দিছিলাম, যেটা ছিল মানে কম্পিউটার যেটা দেখানো হয়েছিল ডিসপ্লেতে, ওটা না, অন্যরকম মাস্ক, অন্য আরেকটা মুখোশ, যেটা আমি দেখে হয়তো আপনি দেখছেন, অন্য আরেকটা মুখোশ, যেটা একটা প্যাকেটে, সুন্দর প্যাকেটে মোড়ানো ছিল, এবং এইটার ভিতরে কোনো ইনভয়েস ছিল না, এবং ওই প্যাকেটে কিচ্ছু লেখা ছিল। তার মানে যেখান থেকে আপনি অর্ডার করেছিলেন সেখান থেকে এটা আসেনি? সেখান থেকেও আসেনি, এবং কোথার কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু লেখা নেই। আচ্ছা, এইটা তখন আমি আমার যে বাসায় আমরা 4 জন থাকি, আমি, আমার ভাই এবং নিচে দারোয়ান এবং কাজের একটা মেয়ে, ও সবাইকে জিজ্ঞেস করলাম যে এই জিনিসটা কোথা থেকে আসলো। তারা কেউ কিচ্ছু বলতে পারলো না, যে তারা একটু ভয় পেয়ে গেল, বরং যে এই জিনিসটা, বরং তারা, আমার ভাই তো জানে আমি এইগুলো করি, ফলে ও একটু আমাকে বললো যে তুমি বাসায় এই জিনিসগুলো করো কেন? যদি কোনো সময় যদি এটা করতে গিয়ে পোর্টাল যদি খুলে যায় বা ওর্মহোল যদি খুলে যায়, যেটা রিসার্চাররা বলে ওর্মহোল খুলে যেতে পারে ইনভোকেশনের সময়, যেটা দিয়ে আমাদের যৌক্তিক বা সায়েন্টিফিক ওয়ার্ল্ড এবং অযৌক্তিক বা প্যারানর্মাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা চিনি না, আননোন, সেখান থেকে পথ সৃষ্টি হবে, একটা ওখান থেকে তখন ডিসএম্বডিফাইড এন্টিটিরা প্রবেশ করবে আমাদের ইতে। যাই হোক, ওটা সায়েন্টিফিক মানে যারা রিসার্চ করে তারা সেটা মানে বকা করলো। তারপরে আমি অনেক কিন্তু করলাম, এটা নিয়ে তদন্ত করলাম বা এটা নিয়ে চেষ্টা করলাম যে এটার আসল রহস্য কি। এটা আমি কিন্তু যুক্তিক ওয়ার্ল্ডে খোঁজার চেষ্টা করতেছি, ওইদিকে যাই নাই। তখন সবাইকে জিজ্ঞেস করলাম, আমার ভাইগনা আছে যে আমার বাসায় আসে, বললো এটা আমার তো সম্ভবই না, আমি তো যাই নাই, আমার বাসায় কোনো আত্মীয় আসে নাই, স্বজন আসে নাই, কেউ আসে নাই। তখন মানে আরো কিছু করলাম, যে এটাকে মানুষকে বললাম, মানুষ এটা বিশ্বাস করতে চায় না। প্যারানর্মাল মানে এই সবচেয়ে দুঃখের ব্যাপারটা কি রাসেল ভাই জানেন, এটা কারো জীবনে না ঘটা পর্যন্ত কেউ এটা বিশ্বাস করতে চায় না। এটাই হলো মানে অতি প্রাকৃত নিয়ে গবেষণা করার প্রধান দুঃখের বিষয় আর কি। আর যাই হোক, আমার অফিসে বললাম, তারা এটাকে বিশ্বাস করতে চায় না, হাসে, এটাকে ফানি হিসেবে নেয়। কিন্তু আমি তো জানি যে এটা ঘটে গেছে, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। আরেকটা, এখনো আমার বাসায় মাস্কটা রাখা আছে। আচ্ছা, যদিও এখানে অন্যান্য কিছু হয়নি, যেরকম প্যারানর্মাল ওয়ার্ল্ডে কিছু ঘটলে কিছু প্যাটার্ন আছে, যেরকম আপনার আবহাওয়া শীতল, অপার্থিব কিছু সুন্দর ঘ্রাণ আসে, যেগুলো আমার আমি পাই নাই, কিন্তু আমি যেগুলো পেয়েছি সেগুলোই আমি বলতেছি। এই প্যাটার্নগুলো আমার নাই, কিন্তু এই প্যাটার্নটা আছে আর কি। আর ইনভোকেশন যেটা করছিলাম সেটা হচ্ছে উইথ দ্য বোর্ড না, প্ল্যানচেট না, পেন্টাগ্রাম খুব মারাত্মক সেটাও না, এটা জাস্ট আপনাকে একটা কয়েকটা প্রসেস আছে, ফেজ আছে, ওটাকে দেখায়, এবং শেষে এক ধরনের ইনভোকেশন বলি দেওয়ার মতো হয়, এবং একদম আত্মিক ভাবে এটাকে চলে যেতে হয়। আপনার মানুষের জন্য সাজেশন কি? মানুষের জন্য সাজেশন হচ্ছে, যারা অতি প্রাকৃত নিয়ে গবেষণা করতে চায় অবশ্যই করতে পারবে, করা মানে তার ইচ্ছা, এবং পুরো ওয়ার্ল্ডে যারা করে তারা নিজের জীবনকে একদম বাজি রেখে যে উৎসর্গ করে তারপর, কারণ প্যারানর্মাল ওয়ার্ল্ডটা সহজ মনে হতে পারে, এটা যে কি পরিমাণ ভয়ানক, মানুষের জীবনকে একদম বিভীষিকায় পরিণত করতে পারে, কিন্তু মানুষ সেটা জানে না। অতএব ওইটাকে মানে আপনার জীবনকে উৎসর্গ করে যে এটাকে আমার জীবন চলে যেতে পারে, এটা নিয়েই মানে চালিয়ে যেতে হবে। আদারওয়াইজ এটা যদি ভয় থাকে বা নিজের জীবন দেওয়ার মতো যদি কেউ না চায়, তাহলে এই মানে গবেষণায় না যাওয়াই ভালো। আপনাকে একটা পার্সোনাল কোয়েশ্চেন করি, সেটা যে আপনার কখনো মনে হয় যে আপনি যে প্র্যাকটিস গুলো করেছেন এটা ভুল করেছেন, নাকি আপনার মনে হয় যে আপনি ঠিক করেছেন? না, আমি এটা নিজের জীবন নিয়েই মানে বাজি নিয়েই তো এগুলো করি। এই আগ্রহটা কিভাবে এসেছিল? আগ্রহ আননোন ওয়ার্ল্ড সম্বন্ধে আমার রক্তের মধ্যে এক ধরনের নেশা আর কি।
ওকে, সো আমরা চাইবো যে এর পরেও আপনি আসেন, যেহেতু আপনার এই সম্পর্কে আরেকটা আগ্রহ আছে। একটু বলতে চাই জি, যে এটা আমি মনে করি, এক সময় তো আমি বিশ্বাস করতাম না, আমি মনে করি আমরা যে জগতে আছি সেটা হচ্ছে সায়েন্টিফিক যুক্তির একটা জগৎ, কিন্তু আনসাইন্টিফিক, অযৌক্তিক, যেটা আমাদের প্রেক্ষিতে অযৌক্তিক, সেটা হচ্ছে যদি সাগরের তীরের মতো হয় তাহলে আমাদের যৌক্তিক বা সায়েন্টিফিক যে জগৎটা সেটা হচ্ছে একটা নুরির সমান, যা আমরা আদৌ জানি না। যদিও বাইরের বিষয় অনেক। আর আরেকটা বলতে চাই, 2017 সালে এসে অনেকে এটাকে হাস্যকর মনে করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় এটা বেশি যৌক্তিক। কারণ কি, আধুনিক ওয়ার্ল্ডে উন্নত বিশ্বে অনেক ধরনের হাইটেক ইকুইপমেন্ট তৈরি হয়েছে, যেগুলো হাইটেক ইকুইপমেন্ট, লেজার গ্রিল, তারপরে ইএমএফ মিটার, তারপরে টেলসা কয়েল, যেগুলি দিয়ে আপনাকে একদম প্রমাণ করা যায় যে কিছু ঘটেছে, যদি আমরা জানি না যে অন দ্য আদার সাইডে কি আছে, কিছু যে ঘটতেছে, কিছু কংক্রিট প্রমাণগুলি আছে। ইএনটিলির যে রিসার্চ গুলোকে দেখলেই রাসেল ভাই দেখতে পারবেন যে কি পরিমাণ ওহমোর এবং আপনার মনে করেন যে পোর্টাল সম্বন্ধে তাদের যে গবেষণা, তাদের আপনি একদম হয়ে যাবেন যে পোর্টালকে শনাক্ত করানোর জন্য তারা যে কি পরিমাণ ইকুইপমেন্ট ইউজ করে। যদিও আমাদের দেশে কিন্তু ওই ধরনের রিসার্চ হয় না, তবে আমি মনে করি যে ওই ধরনের রিসার্চ আমাদের বাংলাদেশে হবে এক সময়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট গেস্টের কাছে যাবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনা শুনবো আমরা। যে কোনো একটি, যেটি সবচাইতে ভালো লাগে আপনার কাছে, সেই ঘটনা দিয়ে শুরু করুন। হাই লিসেনার্স, আমি রাসেল বলছি। আমি ধানমন্ডির জিগাতলা থেকে এসেছি। তো আমি যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা হচ্ছে আমার গ্রামে ঘটে যাওয়া একটা ঘটনা, আমার ফ্রেন্ডের কাছে শোনা। তো ঘটনাটা তার দাদার সাথে ঘটছে, সেটা 2010-এর ঘটনা। তো তখন উনি ওনাদের বাড়ির পাশে একটা মসজিদ ছিল। তো ওনাদের বাড়ির বর্ণনাটা আগে দিয়ে নেই। তো ওনার বাড়িটা ছিল একটা পুকুরের পাশে। তো পুকুরের পাড় দিয়ে যখন পুকুরের পাড় দিয়ে যাতায়াত করতে হয়, তো আরেক পাশে ছিল জঙ্গল। তো উনি প্রতিদিনই প্রায় মুয়াজ্জিনের কাজটা উনি করতেন। তো ভালো লাগতো, তো উনি আজান দিতেন রেগুলার আজান। আচ্ছা। তো ঠিক উনি ঘড়ি দেখতে হতো না। তো ওনার যেটা হইতো যে প্রত্যেক দিনই প্রায় একটা টাইমে ঘুম ভাঙতো, আর সেটা হচ্ছে ফজরের টাইমে। তো ওই টাইমে উনি চাইতেন প্রত্যেক দিনই যে মসজিদে আজান দিতে। তো সেই দিনও ঘটনার দিন আর কি। তো ওনারও ঘুম ভাঙার পর উনি আর ঘড়ির দিকে খেয়াল করে নাই। তো উনি ঠিক মসজিদের দিকে পাঞ্জাবি পরে উজু করে, ঘর থেকে উজু করে তো মসজিদের দিকে রওনা হয়। তো উনি যখন পুকুরের পাড় আসে, তখন যেটা হয় যে উনি খেয়াল করলেন যে কোন একটা শব্দ হচ্ছে, সামথিং লাইক একটা ঘন্টা এরকম। তো হঠাৎ উনি ওই দিকে খেয়াল করলেন। তো দেখতে পেলেন যে একটা সাদা ঘোড়া উনার দিকে এগিয়ে আসছে আর কি। দৌড়েও না, খুব আস্তেও না, একটু মিডিয়াম ভাবে আসছে, আর ঘন্টা বাজছে। তো ঘোড়াটা এরকম ছিল যে অনেক সাজানো ছিল। তো যে ধরেন আরবে যারা চলে, ঘোড়ার পিছনে বসার জন্য অনেক কিছু দিয়ে রাখে, এরকম আর কি সাজানো ছিল। আচ্ছা। তো হঠাৎ ওনার সামনে এটা দেখে উনি খুব ভয় পেয়ে যায়, ওইখানে একদম স্টপ দাঁড়ায় থাকে। একটু পর স্তম্ভিত হয়ে যায়। তো একটু পর উনি যেটা খেয়াল করলেন যে ঘোড়াটা ওনার পাশ দিয়ে চলে যায়। তারপর উনি চিন্তা করলেন যে কি দেখলাম এটা, এটা চিন্তা করতে করতে রাস্তা দিয়ে এগিয়ে যায় আর কি। তো উনি যখন ওনার পাকা রাস্তায় উঠে, তো মসজিদের যে রাস্তাটা ওইখানে যখন উঠে, তখন খেয়াল করলো যে একটা ল্যাম্পপোস্টের নিচে, একদম ল্যাম্পপোস্টের নিচে একটা ছাগল দাঁড়িয়ে আছে ওইখানে। তো উনি ভাবলেন ছাগলের গলায় কোনো রশি নাই, দড়ি বা যেটা দিয়ে ছাগল বাঁধা থাকে এরকম কিছু নাই। তো শুধু একটা ছাগল, কালো ছাগল দাঁড়িয়ে আছে ওখানে। তো উনি চিন্তা করলেন যে এটা কার ছাগল হইতে পারে, এলাকার কারো হইতে পারে। তো এখানে দাঁড়িয়ে আছে, তো এটাকে আমি নিয়ে মসজিদের এখানে রাখি, তো যারই হোক সকালে এসে নিয়ে যাবে এরকম। তো যেহেতু রশি ছিল না,
তো ছাগলটা বেশ বড় ছিল না, ছোটখাটো একটা ছাগল ছিল। তো উনি চিন্তা করেন যে ওটাকে আমি কুলে নিয়ে যাই মসজিদে, ওইখানে নিয়ে রাখবো। তো উনি ওইটাকে কুলে নিলেন যথারীতি। কুলে নেওয়ার পরে যেটা খেয়াল করলেন যে ছাগলটা ওনার দিকে এক দৃষ্টিতে তাকায় আছে, একদম মানে কুলে থাকা অবস্থায় তাকায় আছে। তো উনি মানে দাঁড়ায় যে হঠাৎ করে এখানে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় আছে, ও ছাগলটার দিকে তাকায় আছে। তো হঠাৎ ছাগলটা মানে একদম হাসি দিলে যেরকম একটা হয় মুখটা, তো ওই রকম হয়ে গেল। মানে একদম মানে কি বলবো, মানে উনি একদম ভয় পায় যে একটা ছাগল হাসি দিতে পারে বা এরকম, মানে হাসির একটা শব্দ হয়েছে। তারপরে উনি বুঝতে পারলেন যে এটা মানে স্বাভাবিক কিছু, অস্বাভাবিক কিছু। তো উনি ওই ছাগলটাকে ধরে একদম মানে যে ল্যাম্পপোস্টের নিচে দাঁড়ায় ছিল ওই ল্যাম্পপোস্টের খুঁটির মধ্যে একদম বাড়ি দিয়ে দেয়। তো বাড়ির দেওয়ার সাথে সাথে ওইটা নিচে পড়ে যায়, হাতে কেউ ছেড়ে দেয়। তো নিচে পড়ে যায় এবং সাথে সাথে একদম একটা কাক হয়ে যায়, কালো কাক হয়ে যায়, এবং কাক হয়ে এটা উড়ে যায়, এখান থেকে উড়ে যায়। তো উনি মানে এই বিষয়টা নিয়ে অনেক ভয় পায়, উনি বাসায় ফিরে যায় না, উনি আবার মানে মসজিদের দিকে যায় আর কি। তো মসজিদটা টিন শেড ছিল, তো চাবি ওইখানে রাখা থাকতো। তো উনি চাবিটা নিয়ে মসজিদে তালা খুলে ভেতরে যায় এবং লাইট জ্বালায়। উনি যেটা খেয়াল করলেন যে এখন মানে ঘড়িতে, মসজিদের ওখানে ঘড়ি ছিল, তো দেখলো যে 2:30 বা এর আশেপাশে আর কি, মানে 2:30 বাজে। তো উনি একটু মানে ভাবলেন যে এত তাড়াতাড়ি ঘুম ভাঙলো, বা উনি ঘড়িও খেয়াল করলেন না, মানে কিরকম, মানে উনি একটু ভয় পেয়ে গেলেন। তো উনি আর বাসায় গেলেন না, তো মসজিদে বসে বাকি যে কোরআন তেলাওয়াত করে নফল নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদের নামাজটা পড়ে তো ওইখানে ছিল। তারপরে যে ফজরের নামাজের পরে সবার সাথে ঘটনাটা শেয়ার করল। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। হ্যালো রাসেল ভাই, এবং হ্যালো টু অল দ্য ব্রুথ এফএম লিসেনার্স। আমি অস্ট্রেলিয়া থেকে বলছি, অস্ট্রেলিয়া সিডনি থেকে। আমি এখন যে ঘটনাটি বলবো এটি রোজির কাছ থেকে শোনা। রোজি আমার বাসার অপোজিট সাইডে ওল্ড হোমে থাকে। তো আমার বাসার পাশেই আবার একটি পার্ক আছে, সেই পার্কে যখন আমরা যাই হাঁটাহাঁটি করি, তো তখন বিভিন্ন কথাবার্তা, বয়স্ক মানুষরা তো সারাদিন কারোর সাথে কথাবার্তা বলার সুযোগ পায় না, তো তারা একটু সুযোগ পেলে কারোর সাথে একটু কথাবার্তা বলে। এটাই হয়তো তাদের দিনের প্রথম, কারোর সাথে ভালো ব্যবহার, ভালো কথাবার্তা এরকম বলে। তো আমি এই পার্কে বসে থাকা অবস্থায় বৃদ্ধ রোজির কথা শুনেছি, তার জীবনের একটি স্ট্রেঞ্জ ঘটনা। তো সে নিজে বেশ আগ্রহ করে বলছিল এবং আমি শুনছিলাম। ঘটনাটি ঘটে রোজির সাথে। রোজির বয়স যখন 14 বছর, আর রোজির জন্ম আয়ারল্যান্ডে, এবং এই ঘটনাটি যখন ঘটে তখন রোজি আয়ারল্যান্ডেই থাকে। তো রোজির 14তম জন্মদিনে রোজির বাবা মা রোজিকে একটি অ্যান্টিক মিরর গিফট করে। মিররটি ছিল প্রায় 2.5 থেকে 3 ফিট, 3 ফিটের মতো লম্বা এবং 1.5 ফিটের মতো পাশে। তো রোজিটি আয়নাটি পেয়ে বেশ খুশি হয়। আয়নাটির চারপাশে সোনালী রঙের ফ্রেমে বাঁধানো ছিল এবং বোঝায় যে আয়নাটি বেশ পুরনো। তো আয়নাটি যখন রোজি তার রুমে লাগায় এবং প্রথম আয়নাটির সামনে যায়, যাওয়ার পরে সে দেখে আয়নাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে, মানে এত সুন্দর তাকে আর কখনোই লাগে নাই। এবং এই আয়নার সামনে সে যতবারই যায় সে ততবারই নিজেকে নিজে দেখে মুগ্ধ হয়ে যায়, আমরা যেটাকে নেফারসিজম বলে। তো রোজির ওরকম নেফারসিজম হয়ে যায়, সে যতবারই আয়নার সামনে যাচ্ছে ততবারই তাকে এত সুন্দর লাগছে, তো সে রীতিমতো প্রেমে পড়ে যাচ্ছে তার নিজের, মানে নিজেকে নিয়ে সে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো পরে রোজি যখন ঘরের অন্য একটি আয়নার সামনে যায় তখন দেখে তার মুখ বিভৎস লাগছে, মানে তার মুখের চামড়া খোলে খোলে পড়ছে, এইরকম টাইপের একটা কিছু লাগছে। তো অনেক বৃদ্ধ লাগছে রোজিকে, এরকম মনে হচ্ছে যেন 100-150 বছর বয়স হয়ে গেছে, তার শরীরে চামড়া ঝুলে পড়ছে, খুলে খুলে পড়ছে এরকম। তো রোজি বেশ ভয় পেয়ে যায় এবং সে সাথে সাথে দৌড়ে আবার ওই আয়নার সামনে যায়, দেখে যে না, সে আয়নাতে তাকে অসম্ভব সুন্দর লাগছে। তো যাই হোক, রোজি কোনো রীতিমতো ভয় পেয়ে ওই দিন রাতে সে ঘুমোতে চলে যায়। আয়নাটি তার রুমেই লাগানো থাকে। তো হঠাৎ করে একদিন রাতে, ওই দিন রাতে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম ভাঙার সাথে সাথে সে শুনতে পারে তাকে বেশ সুরেলা একটা কণ্ঠে ডাকছে, রোজি রোজি কাম হিয়ার, এরকম টাইপের বেশ গান গেয়ে গেয়ে ডাকছে। তো রোজি রীতিমতো বিমোহিত হয়ে চারপাশে তাকায় এবং তার রুমের যে প্রদীপটি থাকে, তখন তো ইলেকট্রিসিটি ছিল না তার গ্রামে,
সো সে তার যে প্রদীপটি থাকে সে প্রদীপটি জ্বালায়। তো প্রদীপের আলোতে জ্বালানো আলোটা যখন আয়নার উপরে পড়ে তখন দেখে যে আয়নার উপরে অসম্ভব সুন্দরী এক রোজিকে দেখা যাচ্ছে। সে বুঝতে পারছে এটি সেই। তো ওই রোজি তাকে ডাকছে, খুব সুরেলা কণ্ঠে ডাকছে। সো রোজি রীতিমতো বিমোহিত হয়ে আয়নার সামনে চলে যায় এবং চলে যাওয়ার পরে দেখে যে ওই পারে যে রোজি আছে সে রোজি হাত বাড়ায় এবং এই পারে যে রোজিও হাত বাড়ায়। হাত বাড়ানোর সাথে সাথে রোজি আয়নাটি টাচ করার সাথে সাথে রোজি যেটা ফিল করে 2-3 সেকেন্ডের জন্য তীব্র ইলেকট্রিক শক এবং চারিদিক অন্ধকার। হঠাৎ করে রোজি আবিষ্কার করে সে আয়নার ওপারে চলে গেছে এবং সে যখন তাকায় তার রুমের দিকে তাকায়, সে দেখে আয়নার থেকে তার রুম দেখা যাচ্ছে এবং দেখে যে রোজিরই নিথর দেহটা আয়নার সামনে পড়ে আছে ফ্লোরে। সো রোজি তখন সাথে সাথে বেশ চিৎকার করা শুরু করে। সে ভাবছে, সে আমাকে যেটা বলেছে তার মনে হচ্ছিল সে হয়তো মারা গেছে এরকম কিছু। সো রোজি এরকম বেশ ভয় পায় আর চিৎকার চেঁচামেচি শুরু করে, কিন্তু রোজি আয়নার ওপারে আটকা পড়ে গেছে এবং এটা হচ্ছে একটা সমুদ্রের পাড়ে যদি একটা 10x10 যদি একটা কাচের বক্স দিয়ে রাখা হয়, সে এই 10x10 জায়গাটুকুর মধ্যেই হাঁটতে পারছে। সে দেখছে চারিপাশে সমুদ্র, সুন্দর একটা আবহাওয়া এবং পরন্ত বিকালের সমুদ্র যেরকম এরকম সমুদ্রের ঢেউ হচ্ছে, কিন্তু সে ওই রকম 10x10 যে জায়গাটা কাচের ঘরের মতো, অদৃশ্য কাচের ঘর বলা যায় এটাকে, সে ওই জায়গার না বাইরে যেতে পারছে না। সে অনেক চিল্লাচিল্লি করে, কোনোভাবেই সে ওই জায়গার বাইরে যেতে পারছে না এবং সে তার রুমের আয়নার দিকে এসেও অনেক ধাক্কাধাক্কি করে, বাট কোনো লাভ হয় না। ওই দিনই সকালবেলা রোজির বাবা মা এসে দেখে যে রোজির নিথর দেহ পড়ে আছে মাটিতে। তো তখন তো অ্যাম্বুলেন্স ছিল না, টেলিফোনের ব্যবস্থা অত ছিল না। সো ওরা রোজিকে ধরাধরি করে হসপিটালে নিয়ে যায়। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডাক্তাররা বলে যে they cannot do anything about her, she's gonna die within some days because তাদের কথা মতো হচ্ছে রোজি এরকম একটা স্টেটে চলে গেছে যেটা তখন চিকিৎসা বিজ্ঞান জানতো না। আসলে আমরা এখন যেটাকে কোমা বলি, তখন যেটা হচ্ছে রোজি কোমায় চলে গেছে। তো রোজিকে বাসায় দিয়ে দেওয়া হয়েছে যে আপনি ওকে বাসায় নিয়ে যান, যে ওর জীবনের শেষ যে কয়টা দিন আছে সেটা বাসাতেই পিসফুলি সে মারা যাক এরকম টাইপের। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়। তো রোজিকে বাসায় নিয়ে আসা হয়, তখনও রোজি আয়নার মধ্যে বন্দী। রোজি ও রুমের মধ্যে যা কিছু হচ্ছে সবকিছু আয়না দিয়ে দেখতে পাচ্ছে। তো এরই মধ্যে রোজি লক্ষ্য করে রোজির যে কুকুরটি ছিল, এই কুকুরটি এসে ওর আয়নার সামনে বসে থাকে। তো রোজি সামহাও বুঝতে পারে যে ওর কুকুরটি হয়তো কি বুঝতে পারছে যে আয়নার মধ্যে কোনো একটা কিছু আছে, কিন্তু কুকুরটিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য রোজি অনেক কিছুই করে, অনেক চিল্লাচিল্লি করে, কিন্তু কুকুরটা আসলে কোনো সাড়া কিছুই করে না, জাস্ট অপলক দৃষ্টিতে আয়নার দিকে তাকিয়ে থাকে, মিররের দিকে। তো যাই হোক, চিকিৎসা এরকম ভাবে 2-3 দিন চলে যায়। রোজি রীতিমতো হতাশ হয়ে যায় এবং রোজি ধরেই নেয় যে এটাই, ও আর কখনোই আয়নার ভিতর থেকে বেরোতে পারবে না। আর যতবারই দেখে যে রুমের মধ্যে ওর নিথর দেহটা বেডে শোয়া, ওর মা পাশে কান্নাকাটি করছে, ওর বাবা কান্নাকাটি করছে, ওর ছোট ভাইটা এসে কান্নাকাটি করছে, এরকম আত্মীয় স্বজন সবাই দেখতে আসছে এবং সবাই রীতিমতো ওদের বাইবেল অনুযায়ী গডের কাছে এরকম প্রার্থনা করছে, এরকম সবকিছুই করছে। তো এরকম সময় ওর নানি আসে একদিন। তো নানি আসার পরে দেখে যে ওর নানি এসে খেয়াল করে যে ওই কুকুরটা প্রায় সময় আয়নার সামনে গিয়ে বসে থাকে এবং রোজের দেহটা আয়নার সামনে পাওয়া যায়। তো ওর নানির বয়স তখন এরকমই হবে 80-85 বছর, বেশ বৃদ্ধ মহিলা। তো সে তখন বলে যে এরকম যেহেতু চিকিৎসাও কিছু করতে পারছে না, ও তো মারাই যাবে, তো শেষ চেষ্টা হিসেবে আমরা আয়ারল্যান্ডে তখন উইচ প্র্যাকটিসিং চলতো, জাদুবিদ্যা যেটাকে বলে, ডাইনি বিদ্যা এরকম। তো উইচ প্র্যাকটিস চলতো। তো ওর নানি বলে যে তাহলে আমরা একটা উইচ আনি, শেষ চেষ্টা হিসেবে উইচ প্র্যাকটিস যেটা করে রিচুয়াল ওটা করে দেখি উইচকে দিয়ে, যদি কোনো উপকার হয়। তো পরবর্তীতে একটা উইচ আনা হয়। উইচ আনার সাথে সাথে উইচ মহিলাটি যখন আয়নার দিকে তাকায় তখনই সে রীতিমতো বেশ ঘাবড়ে যায় এবং ঘাবড়ে যেয়ে জিজ্ঞেস করে যে তোমরা এই আয়নাটি কোথায় পেয়েছো। হ্যাঁ, তো এই আয়নাটি কোথায় পেয়েছো এটা যখন জিজ্ঞেস করা হয় তখন রোজের বাবা বলে যে এটা তো আমরা একটা এন্টিক শপ থেকে কিনে এনেছি, দেখতে অসম্ভব সুন্দর আয়নাটা, দামও বেশ কমে পেয়েছে, এই কারণে এত সুন্দর আয়না আমরা এন্টিক শপে নিয়ে ওকে 14তম বার্থডেতে এটা গিফট করেছি। তো তখন উইচ যেটা বলে যে এই আয়নাটা ছিল সেই ইজিপ্সিয়ান আয়না একটি, এবং এটার মধ্যে ইজিপ্টটা
আত্মা কিংবা আমরা যেটাকে জিন বলি, ওরা হচ্ছে জিন এটার মধ্যে বন্দি করে রাখতো। হ্যাঁ, তো পরবর্তীতে রোজের বাবা যখন এই আয়নাকে নিয়ে ওই অ্যান্টিক শপে যখন খোঁজ নেয় যে এটা কিভাবে আসলো, তো তখন সে জানতে পারে যে এই আয়নাটা হচ্ছে একটা শিপরেক, মানে জাহাজ, ভঙ্গ জাহাজ থেকে সমুদ্রের নিচ থেকে একটি জাহাজের মধ্যে একটা কফিন ছিল এবং এই কফিনের মধ্যে আয়নাটা ছিল। তো ওই কফিন এবং আয়না এই দুইটাই, কফিনটা ছিল স্টিলের কফিন, প্রায় ধ্বংস হয়ে গেছে এরকম একটা কফিন। সেই কফিন আর এই আয়না এই দুইটা একসাথে সে পেয়েছে। মানে কফিনটি এত পুরানো না, বাট আয়নাটা অনেক পুরানো। মনে হচ্ছে যে 1700-1800 এরকম সালের দিকে ইজিপ্ট থেকে এই আয়নাটি আয়ারল্যান্ড এরকম কোন একটি এরিয়াতে নিয়ে আসার সময় হয়তো জাহাজডুবি হয়েছিল, কিন্তু আয়নাটি কফিনের মধ্যে বন্দী করা ছিল। তো পরবর্তীতে এন্টিক শপওয়ালারা এটাকে ওই রোজির বাবার কাছে সেল করে। তো যখন এরকম ভাবে উইচটি প্রথম দিন আসতো, তো বলে যায় যে ও সেকেন্ড দিন আসবে, সে চেষ্টা করে দেখবে যে রোজিকে আয়না থেকে বের করা যায় কিনা। এবং উইচ এটাও বলে যে যেই জিনটা হচ্ছে আয়নার ভেতরে ছিল, সেই জিনটা হচ্ছে রোজি কুমারী হওয়ার কারণে এবং ওর বয়স 14-15 এরকম হওয়ার কারণে রোজিকে ওই জিনটা ফুসলে ফাসলে আয়নার ভেতরে নিয়ে গেছে এবং ওই জিনটা ওই রোজিকে আয়নার ভেতরে নিয়ে সামহাও ওই জিনটা বের হয়ে গেছে আয়না থেকে। তো পরবর্তীতে উইচ আসলে, উইচ প্র্যাকটিস করার সাথে সাথে উইচ যেভাবে প্র্যাকটিস করে বিভিন্ন রিচুয়াল করার পরে রোজি হঠাৎ করে ফিল করে যে তার নিঃশ্বাস, সে আয়নার ভেতর থেকে ফিল করে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, চারিদিক অন্ধকার হয়ে যাচ্ছে এবং এরকম অবস্থায় সে বুঝতে পারে যে সে জ্ঞান হারাচ্ছে আয়নার ভেতরে এবং সে ফিল করে সে তীব্র আলোর মধ্যে দিয়ে যাচ্ছে, লাল নীল আলো, খুব দ্রুত একটা কিছু ট্রাভেল করছে এরকম। এবং পরক্ষণে সে বড় একটি নিঃশ্বাস নেয় এবং নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে সে ফিল করে যে রোজি তার দেহে ফিরে এসছে এবং রোজি জেগে যায়। জেগে যাওয়ার সাথে সাথে দেখে যে তার বাবা মা চারপাশে এবং উইচটা তার পায়ের কাছে বসে প্র্যাকটিস রিচুয়াল করছে তখনও, আর বাবা মা খুশিতে কান্নাকাটি শুরু করে দেয়। রোজিও অনেক খুশি হয়ে যায় যে এতদিন পর্যন্ত সে আয়নার মধ্যে বন্দী ছিল, সে ছাড়া পেয়ে গেছে। তো পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞান রোজিকে যেই সমাধান দিয়েছে, আরো পরে সে যখন ডাক্তারদের সাথে এই বিষয়ে কথা বলেছে, তার জীবনী একটা ইভেন্ট এরকম একটা ঘটনা ঘটেছিল। তো চিকিৎসা বিজ্ঞানের ডাক্তাররা যেটা বলেছে যে রোজি কোমাতে চলে গিয়েছিল এবং কোমাতে গেলে এরকম অনেক ঘটনা আছে যে কোমাতে যে ব্যক্তি চলে যায় সেই ব্যক্তি চারিপাশে সবকিছু নিয়ে সচেতন থাকে এবং সে দেখতে পারে, বাট সে কোনো একটা জায়গায় আটকা পড়ে থাকে। লাইক অনেকের ক্ষেত্রে এরকম হয়েছে যে কোমাতে চলে গেলে সে দেখে যে বিশাল বড় একটা নদীর ভিতরে সে একা একটা নৌকাতে বসে আছে, চারিপাশে অথই নদী, আর কোনো কিছু নাই, সে ওই জায়গা থেকে বেরোতে পারে না, বাট সে সামহাও সবার কথাবার্তা শুনতে পারে, কেউ অনেকে দেখতে পারে যে কি হচ্ছে না হচ্ছে তার চারপাশে এরকম। সো সায়েন্স এটাকে এখনো ব্যাখ্যা দিতে পারে না যে কোমাটা আসলে কোন লেভেলে, কোমাটা আসলে কি জন্য হয় এবং কোমার মেন্টাল কোন স্টেটে চলে যায় এটা আসলে জানে না। এটা সায়েন্স এখনো অনেক চেষ্টা করছে জানার। সো রোজের সাথে এই ঘটনাটি হয়েছিল, রোজ আমার সাথে এটাই শেয়ার করেছে, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন, তারপর আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ ইমরান হোসেন সর্দার। আমি এসেছি বসুন্ধরা আবাসিক থেকে। আমার গ্রামের বাড়ি হলো কুলিকপুর উপজেলা, জেলা হলো কুড়িগ্রাম। জি। তো শুরুতেই বিজয়ের সবাইকে শুভেচ্ছা দিই, আর যারা স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ঘটনাটা শুরু করছি। আমি এবার গ্রামের বাড়িতে গেলে আমি আমার খালার বাসায় যাই। তো আমার খালু, ওনার নাম পরিমল মজুমদার, ওনাকে সবাই চিনবেন, ওই এলাকায় উনি খুব পরিচিত এক ব্যক্তি এবং সাংবাদিকতার কারণে, রাজনীতির কারণে প্রেক্ষাপটটা বলছি এই জন্য সবারই বুঝতে সুবিধা হবে, অনেক পরিচিত ব্যক্তি। তো কথা প্রসঙ্গে আমি ওনার কাছে জানতে চাইলাম যে প্যারানর্মাল বিষয় বা এই ভৌতিক বিষয়ে বা জিন পরি সম্বন্ধে আপনার বিশ্বাস কি বা আপনি কি মনে করেন। তো উনি যেটা বললেন যে এইসব বিষয়ে আমি অনেক কিছুই জানি না, তবে আমার সাথে একটা ঘটনা ঘটেছে, এটার ব্যাখ্যাও আমার কাছে নাই। তো আমি বললাম যে ঘটনাটা কি। তো উনি বললেন যে, আমি আরেকজনের নাম বলছি, ওনারা দুজনেই ছিলেন এই ঘটনার সাথে। তো ওনার নাম হলো বাবনদা, ওনাকেও সবাই চিনবেন, উনি খুবই পরিচিত ব্যক্তি আমাদের এলাকায়। তো বললেন যে ঘটনাটা হলো 1974 সালের ঘটনা। এটা তখন একটু খাদ্যাভাব চলছিল, সারা দেশেই মনান্তর চলছিল।
তো সন্ধ্যার পরে এরকম সারাদিন বৃষ্টি ছিল, সন্ধ্যার পরে অনেক অন্ধকারও ছিল, তখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। তো বাবনদার সঙ্গে আমার দেখা হয় ওনার। তো ওনার আসলে প্রতিবেশী, দুজনের বাড়ি একদম পাশাপাশি। তো বাবনদা ওনাকে আহ্বান করে যে পরিমল চল ইয়াতে যাই, সি অফিসে যাই। সি অফিস বলতে তখনকার দিনের যে সার্কেল অফিস বলতো এটা, আসলে এখন যেটা উপজেলায় উন্নীত হয়েছে। তো ওখানে যাই। তো পরিমল আঙ্কেল জানতেন যে ওই বাবনদা ওখানকার যে পিআইও আছে, পিআইও সাহেবের মেয়েকে সঙ্গীত শেখাতেন, অর্থাৎ গান শেখাতেন। তো দুজন হেঁটে হেঁটে রওনা দিলেন। অনেক অন্ধকার ছিল, গুড়ি গুড়ি বৃষ্টিও চলছিল। এখন যেটা বর্তমান যেটা পাবলিক লাইব্রেরি বা অডিটোরিয়াম, ওই এলাকার সবাই এটা চিনবেন খুব ভালো করে। তখন সেটা ছিল না ওই সময়ে, তখন এটা খেলার মাঠ ছিল। ওই আবাসিক এলাকার মধ্যে অফিস এবং অফিসারদের থাকার যে আবাসিক এলাকা, তার মধ্যে একটা খেলার মাঠ ছিল। এটার পাশে এখন একটা অডিটোরিয়াম হয়েছে। তো ওনারা যখন ওই অডিটোরিয়ামের কাছে কাছে এসে পৌঁছেছেন, এবং তখন ওই বাবনদা ওই পরিমল আঙ্কেলকে বললেন যে পরিমল দেখতো ওইখানে কে জানি একটা দাঁড়ায় আছে। তো বেশ অন্ধকার। পরিমল আঙ্কেলও দেখলেন যে মনে হয় যে কেউ একজন দাঁড়ায় আছেন। তো বাবনদার হাতে একটা লাইট ছিল। তো লাইট ছিল টর্চ লাইট আর কি তখনকার সময়। তো ওই টর্চ লাইটটা মারলেন। ততক্ষণে ওনারা অনেক কাছেও চলে আসছেন। তো দেখলেন ফেস ওই পরিচিত একটা মহিলার ফেস। ওনার মহিলাটার নাম হলো হাজিরন। আমাদের এলাকার যারা আছেন তারা চিনবেন, পাঠানপাড়ায় ছিলেন ওনার বাড়ি ওই হাজিরন। তো যাই হোক, তো দেখ হাজিরন কাঁদতেছেন আর কি। তো ওই বাবনদা জিজ্ঞাসা করলেন যে কাঁদতেছিস কেন, কি হয়েছে? তো সে বলতেছে আমি কয়েকদিন ধরে খাইনি, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু রুটি জোগাড় করে দেন। রুটি বলতে তখনকার দিনের যে রিলিফের রুটি, এটা সংগ্রহ করে দেওয়ার জন্য আর কি অনুরোধ করল। আচ্ছা। তো বাবনদা বলল যে এখন তো অনেক রাত, তো এখন তো আর হবে না, তুই কালকে দিনে আমার সাথে দেখা করিস দোকানে এসে, আমি তোকে কিছু রিলিফের রুটি জোগাড় করে দেব। আচ্ছা। তো এই কথা শেষ, ওনারা চলে যায় ওই পিআইও সাহেবের বাসায়। গিয়ে যথারীতি গান শেখা শেষ হওয়ার পরে ওনারা বসে ওই চা খাচ্ছিলেন দুজন মিলে, আর আলাপচারিতা চলছিল সমসাময়িক বিষয়ের উপর। তো কথা এরকম চলতে চলতে এক প্রসঙ্গে এসে ওই বাবনদা বলে যে হাজিরনকে দেখলাম এই কাঁদতেছে, যে ও বললো যে কয়েকদিন ধরে নাকি খায়নি। তো পিআইও সাহেবের ওয়াইফ এবং পিআইও সাহেব পাশে ওখানে দুজনেই এই কথা শুনে একটু অবাক হলেন। বলল যে আপনারা দুজনেই দেখেছেন? বলছে হ্যাঁ, আমরা দুজনেই দেখলাম। বলে যে কি দেখলেন? বলে দেখলাম যে ও কাঁদতেছে আর আমাকে বললো যে কয়েকদিন ধরে খায়নি, একটু রুটি জোগাড় করে দিতে। তো পিআইও সাহেবের ওয়াইফ বললেন যে এটা কিভাবে সম্ভব? তখন ওনারা দুজন বললেন যে এটা কেন সম্ভব না, কেন কি হচ্ছে? তখন উনি বললেন এটা তো সম্ভব হবে না, কারণ হাজিরন তো কয়েকদিন আগেই মারা গেছে। আচ্ছা। তো এটা শুনে তো ওনারা তো অবাক, এটা কিভাবে সম্ভব হলো? ওনারা নিজেরাই দেখেছেন, খুব দূরে থেকেও না, একদম কাছ থেকে। হাতে টর্চ ছিল, যদিও উনি কথা প্রসঙ্গে বলছিলেন যে টর্চের আলো তো কিছুটা ক্ষীণ ছিল, ক্ষীণ হলেও দেখার মতো যতটুকু আলো প্রয়োজন ছিল সেই পরিমাণ আলো টর্চ দিচ্ছিল। সেই আলোতে দুজনেই দেখেছে। তো দেখবার পরে এখন এই জিনিসটা কিভাবে সম্ভব? তো ওনারা একটু ভীত সন্তুষ্ট হলেন, যদিও বয়সে তখন ওনারা অনেক তরুণ ছিলেন, তবুও ভয়ই পাচ্ছিলেন কিভাবে ফিরবেন। তখন পিআইও সাহেব যেটা করলেন, বুঝতে পেরে যে ওখানকার যে চৌকিদার রাতে যায়, যিনি ডিউটি দেন আর কি, পাহারা দেন, তাকে ডেকে ওনাদেরকে একটু এগিয়ে দিতে বললেন। তো উনি আমাকে এটা শেয়ার করলেন, শেয়ার করে বললেন যে এটা আমার কাছে কোনো ব্যাখ্যা নেই, এটা কি? তো আমিও এরকম ঘটনা এর আগেও ভূতের প্রেমে শোনার সৌভাগ্য হয়েছিল আমার। তো আমিও দেখলাম যে এই ঘটনাটা কিছুটা কাছাকাছি, কিন্তু জিনিসটা একেবারেই একটা অদ্ভুত ব্যাপার। একটা মৃত ব্যক্তি কয়েকদিন আগে মারা গিয়েছেন, তাকে তারা দেখলেন, দুজনেই দেখলেন, একজন না, দুজনে একসাথেই দেখলেন। এবং তো এই ঘটনাটা আমি ওনাদের কাছ থেকে কালেক্ট করেছিলাম এই বন্দে। তো ধন্যবাদ সব লিসেনারদেরকে আমার এই ঘটনাটা শোনার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। আসসালামু আলাইকুম রাসেল ভাই। ওয়ালাইকুম সালাম।
হ্যালো লিসেনার্স, আমি রুবেল যাত্রাবাড়ি থেকে। আমার ঘটনাটা হলো মানে একটা জায়গা নিয়ে, ছোট থেকেই মানে আমার দাদির বাড়ি বড় হই। তো আমাদের দাদির বাড়ির যে পাশে একটা মানে জায়গা ছিল, মানে স্কোয়ার ফিট একটা জায়গা। জায়গাটার মালিক ছিল সঙ্গত কারণে আমি তার নাম বলবো না, নাম বলবে সবাই চিনবে আমাদের এখানে। তো জায়গাটার মালিক যে ছিল সে জায়গাটা ওইভাবে রেখে দিছে। তো ওই জায়গাটা অনেক মানে ময়লা টয়লা, আশেপাশের মানুষজন যারা আছে মানে ওইখানে সবাই ময়লা টয়লা ফেলে একদম পরিত্যক্ত একটা জায়গা করে দেয়। তো ওইখানে অনেক রকমের একটা প্রবলেম, মানে একটা মানে অনেকেই বলছে যে রাত্রেবেলা গভীর রাত্রে ওইখানে দেখা যায় একটা বৃদ্ধ মহিলা মানে ওইখানে চলাফেরা করতে, অনেকেই দেখছে। তো এখানে চলাফেরা করতে দেখে তো ওইখানে একটা প্রবলেম হলো, ওইখানে যদি বাড়িঘর যদি কোনো রকমের মানে উদ্যোগ নেওয়া হয় যে বাড়িঘর করার মতো, তো সামা কোনো একটা কারণে মানে কিছু কাজ করার পরে মানে কাজটা বন্ধ করে দেওয়া হয় অটোমেটিক। তো মালিক পক্ষে কিছু প্রবলেম থাকার কারণে তো ওইখানে মানে বালি টালি ফালানো মানে কাজ ধরা হয়। কাজ ধরার পর একটু বালি টালি করার পরে ওইখানে কাজটা বন্ধ হয়ে যায়। তো ওইখানে ছেলেরা মানে তারপরে মানে মোটামুটি ওইখানে ছেলেরা আশেপাশে যে মানে ছেলেরা থাকতো এলাকার, আপনি বলতে যাচ্ছেন যে ওইখানে কোনো কিছু করতে হলে সেটা অটোমেটিকলি মানে কোনো না কোনো প্রবলেমের কারণে বন্ধ হয়ে যায়। আচ্ছা, এটাই কি ঘটনা না আরো কিছু আছে? না, আরো কিছু বলতে লাস্ট মানে এই হলো মানে ওইখানে বাড়ি একদম কমপ্লিটলি মানে ওই জায়গাটা আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দেয়। সে ওইখানে বাড়ি কমপ্লিট করে ফেলে, বাট সেই বাড়িটা এখনো কেউ উঠতে পারেনি। মানে বাড়ি কমপ্লিট করা গেছে, মানে সবকিছু কমপ্লিট, কিন্তু বাড়িতে এখনো কেউ উঠতে পারেনি। সে আপনার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো দলে আছেন। শুরু হচ্ছে আমাদের আজকের গল্পটির নাম দেওয়া হয়েছে রক্ত তৃষ্ণার অভিশাপ। গল্পের শুরুটা হয় একটা জমিদার বাড়ির এক অন্ধকার রাত দিয়ে। পুরনো আমলের সেই বাড়ি, যার প্রতিটি ইটে মিশে আছে শত বছরের ইতিহাস আর চাপা রহস্য। বাড়ির বর্তমান মালিক প্রাণবেশ বাবু শহরে থাকেন। বহু বছর পর তিনি তার বন্ধু অরুণ এবং সুদীপ্তকে নিয়ে এসেছেন এই বাড়িটি একটি পাণ্ডুলিপি খোঁজার জন্য। তিনি সাধারণত শহরেই থাকেন, কখনো গ্রামে আসেন না। মাঝে মধ্যে কোনো প্রয়োজনে বা নিজের সন্তানদেরকে নিয়ে ঘোরার জন্য সেই রাজবাড়িতে আসেন। তো গ্রামে কান পাতলা শোনা যায় এই বাড়ির শেষ জমিদার হরেন্দ্রনাথ রায় ছিলেন একজন প্রচণ্ড অত্যাচারী ব্যক্তি। তার অত্যাচারে বহু সাধারণ মানুষের প্রাণ হারায়। বিশেষ করে গ্রামের এক নিরাপদা নারীকে তিনি অন্যায়ভাবে খুন করে পুঁতে ফেলেছিলেন বাড়ির ঠিক পিছনে, এবং সেই জায়গাটায় এখন শ্যাওলা ঢাকা কুয়া এবং অনেক ভয়ঙ্কর একটা জায়গা তৈরি হয়ে গেছে। লোকে বলে সেই নারীর অতৃপ্ত আত্মা আজও এই বাড়িতে ঘুরে বেড়ায়। তার চোখে শুধু রক্তের তৃষ্ণা। কখন কার সঙ্গে কি করবে সেটা আসলে কেউ ধারণা করতে পারে না। প্রাণবেশ বাবু যদিও ভূতের গল্পে বিশ্বাসী নন, তবুও কুয়ার কাছে গেলে তার কেমন যেন শিরশিরে একটা অনুভূতি হয়। অরুণ এবং সুদীপ্ত দুজনেই খুবই কৌতূহলী। তারা পাণ্ডুলিপির খোঁজে বাড়ির প্রতিটি কোণে তন্ন তন্ন করে খুঁজছিল, এবং তারা হঠাৎ করে যখন গ্রামে এসেছে তাদের বিষয়টা অনেক বেশি ভালো লাগতে শুরু করে এবং তারা বিষয়টাকে এনজয় করতেছিল। কিন্তু মানে তাদের দুজনের মধ্যে অরুণ ছিল একটু ভীতু টাইপের, কিন্তু সুদীপ্ত অনেক সাহসী একটা ছেলে। যাই হোক, দ্বিতীয় রাতে যখন তিন বন্ধু বৈঠকখানায় বসে পুরনো দিনের গল্প করছিল, হঠাৎ বাহিরে ভিজে সিক্ত পায়ে শব্দ শোনা গেল। শব্দটা তাদের ঘরের দিকেই এগিয়ে আসছে এমন মনে হচ্ছিল। তারা তিনজনেই ভাবতেছিল যে হঠাৎ করে এমন শব্দ বা হঠাৎ করে এত রাত্রে এই বাড়িতে আবার কি আসলো। তারপর প্রাণবেশ বাবু দরজার দিকে তাকিয়ে দেখলেন একটা লম্বা
ছায়ামূর্তি দরজার ওপাশ থেকে উকি দিচ্ছে। তারপর তিনজনে খানিকটা অবাক হয়ে প্রাণেশ্বর বাবু বললেন, কি? চাপা গলায়, একদম চাপা গলায় নিঃশব্দভাবে, কোনো শব্দ আসতেছিল না, শুধুমাত্র বোঝা যাচ্ছিল কেউ আসতেছিল না। অবশেষে এখানে আমাদের সুদীপ্ত এবার বলল, কে ওখানে, কে আসতেছে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু একটা ধীর ফিসফিসানি শব্দ শোনা গেল। মনে হলো যেন কেউ তাদের নাম ধরে ডাকছে, কিন্তু কণ্ঠস্বরটি বড়ই অচেনা এবং গভীর বেদনায় ভরা একটা শব্দ। অরুণ, যিনি কিছুটা সাহসী ছিলেন, তিনি দ্রুত লন্ডন হাতে নিয়ে দরজা খুললেন। বাহিরে নিস্তব্ধ অন্ধকার, কিন্তু কেউ নেই, কোনোভাবেই শুনতে পাচ্ছিল না কোনো শব্দ। তবে শুধু বাতাসে ভেসে আসছে অদ্ভুত এক মিষ্টি গন্ধ, যেন শিউলি ফুলের। সুদীপ্ত বললেন, দরজাটা বন্ধ করো, আমার কেমন যেন ভয় লাগতেছে। এমনিতেই অনেক পুরনো দিনের একটা বাড়ি, আর তার উপর আমরা তিনজনে এখানে আছি, বিষয়টা অনেক ভয়ঙ্কর। তো এই জন্যই সুদীপ্ত আসলে অরুণকে খুব তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিয়ে আবারও তাদের গল্প শুরু করলো। কিন্তু প্রাণেশ্বরবাবু দরজা বন্ধ করতে যাবেন, ঠিক তখনই দেখতে পেলেন দরজার পাল্লার ওপারের রক্তের একটা সরু রেখা, যেন কেউ আঙ্গুল দিয়ে টানা দিয়েছে। আতঙ্কে তারা তিনজনে একদম ভয়ে জমে গেল। পরদিন সকালে তারা পুণ্ডলিপিটি খুঁজে পেল এবং সেটা ছিল জমিদার হরেন্দ্রনাথ রায়ের রামায়ণের দিনলিপি। দিনলিপির শেষ পৃষ্ঠায় লেখা ছিল যে নিপীড়নকারী নারীর উপর অত্যাচারের করুণ কাহিনী এবং জমিদার কিভাবে তাকে হত্যা করে কুয়ার পাশে পুঁতে দেয়, এই সব কিছু লেখা ছিল সেই পাণ্ডুলিপিটিতে। সেখানে আরও লেখা ছিল, মৃত্যুর আগে সেই নারী জমিদার বংশকে অভিশাপ দিয়ে যান, যেই বংশই এই বাড়িতে তার রক্তের দাগ দেখবে তাকে রক্ত দিতে হবে। যতক্ষণ না তার দেহের রক্ত আমার আত্মা শান্তি পায়, ততক্ষণ আমি এই বংশ থেকে রক্ত নিতেই থাকব। এরকম একটা কথা আসলে পাণ্ডুলিপির মধ্যে তারা পায়। রহস্য উন্মোচিত হতেই তারা ঠিক করলো আর এক মুহূর্ত এখানে থাকবে না। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই শুরু হলো আসল বিভীষিকাময় ঘটনা। রাত যখন প্রায় 2টো, সুদীপ্ত প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে যাচ্ছিল। করিডোরে পা দিতেই তার মনে হলো যেন কেউ তার পিছনে হাঁটছে। তিনি দ্রুত পা চালালেন, কিন্তু সেই পায়ের শব্দ আরো দ্রুত হতে লাগলো। হঠাৎ সুদীপ্ত চোখে পড়ল ঘরের দেওয়াল থেকে মেঝে পর্যন্ত রক্তের একটা লম্বা স্রোত নেমে যাচ্ছে। তিনি ভয়ে চিৎকার করতে গিয়েও পারল না, তার গলা দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না। ঠিক সেই মুহূর্তে তার কাঁধে এসে পড়ল একটা বরফের মতো হাতের ছাপ। পিছন ফিরে তাকাইতেই তিনি দেখলেন সাদা শাড়ি পরা দীর্ঘকায় এক নারী। তার মুখ দেখা যাচ্ছিল না, কারণ চুলগুলো মুখের উপর এমনভাবে ছড়িয়েছিল যেন কালো পর্দা, কিন্তু সেই পর্দার ভিতর থেকে জ্বলছিল 2টো লাল চোখ, যেন আঙ্গার হয়ে আছে। সুদীপ্ত সাথে সাথে জ্ঞান হারালেন, কোনো কথা বলছিল না, কিন্তু তার শরীর জমে গেল। নারীটি তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু তার কান্নার মতো শব্দস্বর আর শোনা যাচ্ছিল না। দর্শক, আসলে গল্পটি এখানেই কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। মনে হচ্ছে যে আরও আমরা দ্বিতীয় পর্ব পাবো, তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেন দ্বিতীয় এপিসোডটি আমরা পেতে পারি। তো দর্শক, আজকের এপিসোডটি এখানেই, আবারও গল্প নিয়ে হাজির হব আগামীকাল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আপাতত আমরা আরো একটা ঘটনা শুনে আসবো। আমাদের আরো একজন নতুন অতিথি এই মুহূর্তে জয়েন করেছেন আমাদের সাথে, এবং তার ঘটনা আমরা শুনবো। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনি কোথা থেকে এসেছেন, তারপরে আপনার ঘটনায় যাব। আসসালামু আলাইকুম লিসেনার, পিয়াস যাত্রাবাড়ি থেকে। পিয়াস, বলুন আপনার ঘটনা। আমার ঘটনাটা আমার আব্বুর সাথে ঘটা। আচ্ছা, তো সরাসরি ঘটনা। জি জি, প্লিজ প্লিজ। আমার আব্বু আজ থেকে 20-22 বছর আগে
কুমিল্লা একজন মহিলা ম্যাজিস্ট্রেটের কার চালাতো আর কি, ড্রাইভ করতো। তো ম্যাক্সিমাম টাইম আপনার কারটা দেখা যেত যে রেন্টে কারে চলতো। তো যে কোনো একদিন আমার আব্বু আপনার চিটাগাং কি রেন্টে কার থেকে চলে গেছে। তো ওই সময় ওই ম্যাজিস্ট্রেট সাহেব যে ফোন দিয়ে বললো যে কি তার রিলেটিভ, খুব কাছের একজন রিলেটিভ, আচ্ছা, তার একজন আত্মীয় মারা গেছে। আচ্ছা, তো কুমিল্লা মেডিকেলে তাকে কি যেতে বললো। আচ্ছা, তো আমার আব্বু ওখানে গেল। যাওয়ার পরে কি যেখানে লোকজন ছিল, যে তাদের কন্ট্যাক্ট করার সাথে সাথে তো তারা আসলো। আসার পরে দেখা গেল যে ডেড বডিটা বাইরে। তোমার আব্বুকে তখন তারা বললো যে তারা 3-4 জন সাথে যাবে। তো আব্বু ঠিক আছে, ডেড বডি তুললো। তো যখন বের হওয়ার সময় তখন তারা বলতেছে যে একজন যাবে, তো যে ডেড বডি তার ছোট ভাই। তো তারা আপনার রওনা হলো খাগড়াছড়ির উদ্দেশ্যে। তা আমার আব্বু কুমিল্লা দিয়ে ফেনী দিয়ে আপনার গেল। তো ফেনী দিয়ে যখন যাচ্ছে তখন আমার আব্বুর কি কারটা মোটামুটি অনেক ভার হয়ে গেছে, সে বুঝতে পারতেছে গাড়ি চলছে না ঠিক মতো তেমন। তো এরকম করতে করতে আপনার যখন আপনার খাগড়াছড়ি আলুটিলা পাহাড়ে উঠলো তখন পর্যন্ত সব ঠিকঠাক ছিল। তো যখন আর কি আপনার আর কি পাহাড় দিয়ে নামতেছে তখন আব্বুর চোখটা হঠাৎ করে লুকিং গ্লাসে গেল গাড়ির। আচ্ছা, তো হঠাৎ করে আব্বু মনে হলো যে আপনার কি লাশটা উঠে আর কি আপনার সামনে যে গ্রিল গুলা থাকে আর কি ড্রাইভিং সিটের পিছনে, ওটা ধরে থুতনি লাগিয়ে রয়েছে আর কি। তো ওটা দেখে আব্বু আর কি মনে করলো চোখের ভুল ধারণা, লুকিং গ্লাসটা সরে আর কি অন্যদিক ঘুরে দিল। তো কিছুক্ষণ পর চিন্তা করলো যে দেখি আসলে কি আছে, আবার সেটা করলো। লুকিং গ্লাস ঠিক করে দেখলো যে না, লাশটা ওভাবেই আছে। তো এরকম একটা সিচুয়েশন যে আপনার গাড়ি থেকে এসে নামতেও পারতেছে না, বাস কিছু কি করতেও পারতেছে না, মানে একদম বিপদে পড়ে গেছেন, কোনো ধরনের কোনো রানিং উপায় পাচ্ছেন না, নাম কি করবেন না করবেন। আচ্ছা, তো তখন কোনো মতো আর কি আমার আব্বু নামলো। পাহাড় থেকে নামার পরে তো হ্যান্ড ব্রেক টান দিয়ে আব্বু আর কি সাথে যে বসা ছিল তার ছোট ভাই তাকে বললো যে দেখেন আপনাদের ডেড বডির কি অবস্থা হয়েছে। এটা বলে আব্বু হ্যান্ড ব্রেক টান দিয়ে নেমে গেছে। তো নেমে যাওয়ার পর আর কি ওই যে লোকটার সাথে বসা ছিল সেও আর কি গেট খোলা আর কি দৌড়। তো আমার আব্বু আর কি আপনার হাঁটতে 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 প্রায় 20 থেকে 25 মিনিট হাঁটার পরে গ্রামের ভিতরে গিয়ে দেখলো যে আপনার ওই সময় প্রায় ফজর আজানের কাছাকাছি। তো দেখলে আর কি কলপারে একজন মুসলমান অজু করতেছে। তো সে আমার আব্বুকে দেখার পর আর কি আব্বু খুব হয়রান ছিল আর খুব ঘামাচ্ছিল। তো আমার আব্বুকে বললো যে কি হিসাব আপনার। তখন আমার আব্বু এরকম বলার পরে তো হঠাৎ করে মসজিদের থেকে আপনি একজন ইমাম সাহেব বের আসলো, আর যে আর কি অজু করতেছিল সে মুয়াজ্জিম সাহেব আর কি। তো ওই আর কি আব্বু সবকিছু বলার পরে তো ইমাম সাহেব বললো আচ্ছা ঠিক আছে চলেন দেখি কি আছে কি হয়েছে। তো গেল আমার আব্বুর সাথে তারা। তো যাওয়ার পরে দেখতেছি যে আর কি লাশ আসলে ওভাবেই আছে, ঠিক আছে। তো আর কি যে ইমাম সাহেব সে আমার আব্বুকে বলছে যে লাশ এভাবে কেন আনছেন, আপনার যে লাশটা সেটা তো আপনার নিয়ে যেত লাশ, যাই ছিল পাহাড়ের মাঝখান থেকে আসছিল। পর ইমাম সাহেব কিছু সুরা টুরা আর কি আপনার পরে বড়ই পাতা দিয়ে লাশের আর কি নাক আর কি কান বন্ধ করে দিল। তো আমার আব্বু আর কি পরে আর কি আমার আব্বুকে যেতে বললো। যাওয়ার পরে সে আর কি বলতেছে যে আমার আব্বু বলতেছে না আমি সাথে লাগলে লোক নিয়ে যাবো। তো এখানে কিছু টাকার বিনিময়ে আপনার 3-4 জন লোক